আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। এবং একটু দেরি হয়ে গেল কারণ সারা দেশে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, এবং সেম অবস্থাটা আমার এখানেও, তার জন্য খুবই দুঃখিত। অনেকক্ষণ ধরে আমি আর রাতুল বসেছিলাম যে আমরা দ্রুত করে কিভাবে ক্লাসটা শুরু করতে পারি, কিন্তু খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে নেটওয়ার্কের বেহাল দশার কারণে আহ, এইখানে কোনোভাবেই হচ্ছে আমরা কানেক্টেড হতে পারছিলাম না। এবং আলহামদুলিল্লাহ এখন সব মোটামুটি ঠিকঠাক আছে। আজকে আমাদের পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের উপর লাস্ট ক্লাস। আজকে আমরা প্র্যাকটিস করব। আমরা হচ্ছে বেশ কিছু নতুন নতুন নিয়ম জানবো, বোথ পাংচুয়েশনের অ্যান্ড ক্যাপিটালাইজেশনের। সো আমাকে তোমরা কথাগুলো বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও, যে আমার কথাগুলো তোমরা ধরতে পারছো কিনা, বা আমার ক্যামেরাটা অন করার কারণে ভিডিওটা কি স্লো হয়ে যাচ্ছে কিনা। ধরো আমি লিখলাম হচ্ছে ওয়েলকাম এভরিওয়ান। সো আমি লিখতেছি ওয়েলকাম এভরিওয়ান। এই কথাটা লেখার সাথে সাথে তোমরা কি আমার লেখার সাথে কথা তাল মেলাতে পারছো কিনা আমাকে একটু জানাও, বিকজ এটা জানাটা জরুরি। যদি আমরা এটা কন্টিনিউ করতে না পারি তাহলে আমি ক্যামেরাটা অফ করব, কারণ ক্যামেরাটা অফ করলে আমরা হচ্ছে যখন আমি কথাটা বলবো তখন তোমরা লেখাটাও দেখতে পারবে। আমাকে একটু জানাও প্লিজ, কারণ হচ্ছে আমাদের ক্লাসটা করা জরুরি। আমি একটু কমেন্ট বক্স দেখি। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ থ্যাংক ইউ ভেরি মাচ। ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ফার সো গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এভরিথিং ইজ ক্লিয়ার, জি ভাইয়া, অল ক্লিয়ার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ডান তাহলে। সো ওকে, সো অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। আই গেস আমি ক্লাসে আসছি, খুব বেশি সংখ্যক স্টুডেন্ট আসেনি, বাট কোনো ব্যাপার না, নো প্রবলেম। যত যেই কয়জনই তোমরা আসছো তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো মাঝখানে বেশ কয়েকদিন একটু শারীরিক এবং মানসিক বোধ লেভেলে একটু অসুস্থতাটা ভালোই ছিল, এই কারণে হচ্ছে তোমাদের সাথে দেখা হয়নি। ইনশাল্লাহ ইনশাল্লাহ মোটামুটি সুস্থতার পথে আছি। তার সাথে সাথে একটু পারিবারিক যেই ধরনের হার্ডশিপ গুলো যাচ্ছে এগুলো চেষ্টা করছি এগুলোর সাথে মানিয়ে নেওয়ার। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের বাসায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং তোমাদের পড়াশোনাও খুব ভালো যাচ্ছে। তোমাদের ক্লাসগুলো আই গেস হয়েছে এবং তোমরা নিয়মিত ক্লাস করছো, শিখছো। সো এর চেয়ে বড় কিছু হতে পারে না আই গেস। আর আশা করতেছি আমাকে খুব বেশি একটা মানে তোমাদের মানে ওই যে কি বলে যে ওই আমার ক্লাস না নেওয়াতে তোমাদের খুব বেশি একটা কোনো প্রবলেম হয়নি, কারণ তোমাদের মোটামুটি ইংলিশ ক্লাস চলতেছিল। সো আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ ওকে নাও। আমরা হচ্ছে সুন্দর মতো আজকে এই পাংচুয়েশন আর ক্যাপিটালাইজেশনটা শেষ করব। প্রথমেই বলে দেই, যারা ক্লাসটা লাইভে করছি তারা যদি পারি আমরা থাকবো, আমরা হচ্ছে ক্লাসটা করব। আর যদি আমরা না পারি আমরা রেকর্ডেড ক্লাসটা দেখে নিব, এটা আমি তোমাদের প্রথমে জানিয়ে দিচ্ছি। আর যারা যারা রেকর্ডেড ক্লাসটা দেখবা তাদেরকে বলবো যে যারা রেকর্ডেড ক্লাসটা তোমরা দেখবা তখন কাইন্ডলি আস্ক করবা যে কোন ব্যাপারটা তোমরা বুঝছো না, বা কোন জিনিসটা তোমার জানার ঘাটতি আছে, কোন জিনিসটা তোমাকে আবার আমাকে বলতে হবে। এই জিনিসগুলো যদি তোমরা আমাকে না বলো, কমিউনিকেশন গ্যাপ যদি থাকে, পরবর্তীতে কিন্তু ভাইয়া কি করতে পারবো না, পরবর্তীতে ভাইয়া হচ্ছে এগুলোকে আলটিমেটলি মানে এই গ্যাপগুলোকে রিকভার করতে পারবো না। তো তুমি যদি গ্যাপগুলোকে রিকভার করতে চাও তাহলে আমাকে এই জিনিসগুলো বলতে হবে, ঠিক আছে? সো আই গেস সবাই মোটামুটি রেডি আছি, বিসমিল্লাহ বলে আমরা শুরু করতে পারি। সো আমাদের প্রথম যেই জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে আজকে কমা। কি জানবো আমরা? টুডে উই উইল টক অ্যাবাউট কমা। এট ফার্স্ট প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কি, কমা। এখন কমাটা আমরা কোথায় ইউজ করি? কমাটা আমরা ফুল স্টপ ইউজ করছি, রাইট? আমরা ফুল স্টপ ইউজ করেছি কিভাবে? আমরা এই ফুল স্টপটা ইউজ করেছি একটা দীর্ঘ বিরতি দেওয়ার জন্য। অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যখন আমরা কি করি, দুইটা সেন্টেন্সকে যখন আমরা লিখি, যেমন আমি যদি লিখি যে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ইয়েস্টারডে, তাহলে আমি এখানে একটা ফুল স্টপ দিই কেন? কারণ আমি পুরো সেন্টেন্সটাকে শেষ করেছি। তাহলে আমি কি লিখলাম? যে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ইয়েস্টারডে। তারপরে কি বললাম? ধরলাম যে হি ওয়াজ হি ওয়াজ সিভিয়ারলি ইনজুর্ড। আমরা কি লিখলাম? আমরা লিখলাম হচ্ছে হি ওয়াজ সিভিয়ারলি ইনজুর্ড।
তাহলে এই যে আমরা ফুল স্টপ কেন দিচ্ছি, আমরা ফুল স্টপ এই জন্য দিচ্ছি কারণ আমরা পূর্ণাঙ্গ দুটা সেন্টেন্সকে কি করছি, আলাদা করছি, এবং এটার জন্য একটা বেশ খানিকটা একটা সময় আমরা নিচ্ছি, রাইট? কিন্তু যখন আমরা এই কমাটা ইউজ করব, কমাটাকে আমরা ঠিক এইভাবে ইউজ করে থাকি। সো কমাটার ক্ষেত্রে কি হয়, আমরা দেখি যে ফার্স্ট অফ অল একাধিক এক্সাম্পল দেওয়ার জন্য, কিসের জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য। ধরো যে এই যে ছেলেটা যার কথা আমরা লিখছি, সে তার ক্ষেত্রে আমি যদি বলি যে হি লাইকড দ্য কালার রেড মোস্টলি, অথবা হি লাইক দ্য কালার রেড মোস্ট, এইটা আমরা লিখতে পারি। সো এই ক্ষেত্রে কি হয় দেখো, এই ক্ষেত্রে আমরা বললাম যে একটা কালারের কথা, কিন্তু আমি যদি তখন বলি যে হি অলসো লাইকড অথবা লাভড গ্রিন, তারপরে ধরো ইয়েলো, তারপরে ধরো হচ্ছে আমরা বললাম হোয়াইট, এক্সেট্রা এক্সেট্রা। সো এক্সেট্রার আগেও আমাকে একটা কমা দিতে হবে ব্রিটিশ রুল অনুযায়ী। কোন রুল অনুযায়ী? ব্রিটিশ রুল অনুযায়ী এক্সেট্রার আগে আমাদের কি দিতে হবে, একটা কমা দিতে হবে, ঠিক আছে? সো এইভাবে করে আমরা ডেভেলপ করতে পারি, যদিও এই অংশের সাথে এই অংশের কোনো মিল নেই। আমি আবারও বলে দিচ্ছি, এই প্রথম দুই লাইনের সাথে এই দুই লাইনের কোনো প্রকার কোনো মিল নেই। আমরা জাস্ট একটা উদাহরণ দেওয়ার স্বার্থে, বোঝানোর স্বার্থে এখানে বললাম যে এক্সাম্পলে লাইকিংস হিসেবে আমরা এরকম একাধিক জিনিস যখন বলবো, তখন ওগুলোকে সর্ট আউট করার জন্য, ওগুলোকে বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কমাটাকে ইউজ করতে পারি। কারণ কমাটা হচ্ছে এমন একটা ইন্টারভাল দেয়, যে ইন্টারভালে একটু অল্প খানিকটা সময় আমরা কি করি, আমরা নিয়ে থাকি, ঠিক আছে? এই হচ্ছে কমার একদম বেসিক ইউজ। তুমি যদি আমাকে আস্ক করো যে ভাইয়া কমার সবচেয়ে বেসিক ইউজ কোনটা, এইটা হচ্ছে একদম বেসিক ইউজ, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, ডান। তারপরে আমরা কোথায় সবচেয়ে বেশি কমাটা ইউজ করি? আমরা কমাটা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে ডিরেক্ট স্পিচে। তোমরা ন্যারেশন পড়েছো, সো তোমরা ডিরেক্ট স্পিচ সম্পর্কে খুব ভালো মতোই জানছো। সো সেটা দেখো, আমি বললাম হি সেইড, এই যে হি সেইড, সে বলেছিল, হি সেইড, এরপরে আমাকে কি দিতে হয়, এই যে কমা, কি দিতে হয়, কমা। হি সেইড, তারপর ধরো আমরা একটা এরকম করে আমরা কি বললাম, ইনভার্টেড কমা দিলাম। এটাকে কি বলেছি আমরা? এটাকে আমরা বলেছি হচ্ছে ইনভার্টেড কমা। কি বলেছি? ইনভার্টেড কমা। তাহলে আমরা বললাম হি সেইড আই অ্যাম নট ফিলিং ওয়েল। তাহলে সে বলেছিল আমার ভালো লাগছে না। তো আমি কি করলাম, আমি হচ্ছে এটাকে ফুল স্টপ করে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আমরা এটা কি করলাম, ক্লোজ করে দিলাম। সো হি সেইড আই অ্যাম নট ফিলিং ওয়েল, আই অ্যাম নট ফিলিং ওয়েল। সো এই যে ব্যাপারটা, কমাটা, এই কমাটা কেন ইউজ হয়েছে? এই যে তার বক্তব্যটা প্রকাশ করার জন্য। কিন্তু এইটাকে যদি আমরা ইনডিরেক্ট স্পিচে বানাই তাহলে কি হবে বলো তো দেখি? আমরা যদি এটাকে ইনডিরেক্ট স্পিচ বানাই তখন কি হবে বলো? আমরা কি করব? আমরা লিখব যে হি সেইড, এই কমাটা অ্যাকচুয়ালি উঠে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে কি বসবে? এই কমাটা উঠে গিয়ে বসবে হচ্ছে দ্যাট, হি সেইড দ্যাট। এবং যেহেতু এখানে রিপোর্টেড ভার্বটা কি আছে, ভি2 তে আছে না, তাই এখানে কি হবে, সেইড দ্যাট হি ওয়াজ নট ফিলিং ওয়েল। এইখানে আর কিন্তু কোনো প্রকার ইনভার্টেড কমা, কোনো প্রকার কমা কিছুই হবে না। তাহলে ডিরেক্ট স্পিচ হচ্ছে এমন একটা স্পেস যেখানে আমরা সবচেয়ে বেশি এই কমা বা ইনভার্টেড কমার ইউজটাকে দেখে থাকি, রাইট? এবং এইটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট? ওকে, ডান। আমাকে একটু বলো যে তোমরা বুঝতে পারতেছো কিনা আমার লেখাটা। রাতুল, তুমি কি আছো? রাতুল, আমাকে বলো, সো ফার সো গুড অর প্রবলেম? হ্যাঁ ভাই, সব ঠিক আছে। আমাদের লেখার সাথে কি কথা মিলছে? জি ভাইয়া, পারফেক্টলি সিনক্রোনাইজড। কোনো কি প্রবলেম হচ্ছে, মানে থেমে যাচ্ছে বা মনে হচ্ছে যে এরকম কিছু হচ্ছে?
আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে আর কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ ভেরি মাচ রাতুল। ওকে, তো আমি একটু দেখি যে ওরা বুঝতে পারতেছে কিনা। রাতুল যেহেতু বুঝতে পারতেছে আলহামদুলিল্লাহ, বিশ্বাস আছে বাকিরাও বুঝতে পারতেছে। গুড, অল ক্লিয়ার, গুড, দারুন দারুন, থ্যাংক ইউ। ওকে ওকে, হি টোল্ড দ্যাট দিলেও হবে, নাহিদা হি সেড দ্যাট দিলেও হবে, কোনো প্রবলেম নাই বাবা। সো আমাদের বেসিক কাজ কিন্তু এখানে ন্যারেশন শেখা না, আমাদের বেসিক কাজ হচ্ছে যে আমাদের ইনভার্টেড কমাগুলো আর হচ্ছে কিগুলো আমাদের হচ্ছে এই যে শুধু কমাগুলো আমাদের শেখা, এটা হচ্ছে আমাদের বেসিক কাজ। এবং একটা কথা আমি আবারও বলছি যে এই কমাটার পরে যখন আমরা এই যে জিনিসটা ইউজ করি, অর্থাৎ আমি কালারটা চেঞ্জ করে নেই, আমরা এই যে আমরা সাবজেক্টটা ইউজ করি বাবা, এইখানে কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ক্যাপিটাল লেটার। আমি আবারও বলছি, ধরে ধরে শেখানোর চেষ্টা করছি এজন্য যাতে করে তুমি পরবর্তীতে মুখস্থ বিদ্যার উপর নির্ভর না হও বা কিছু নির্দিষ্ট নিয়মের উপর নির্ভর না হও। কারণ দেখা গেছে তুমি কিছু নির্দিষ্ট নিয়মের উপর নির্ভর হচ্ছ, তখন তুমি কোথায় ভুল করবে? তুমি ভুল করবে হচ্ছে তুমি মুখস্থ রাখতে পারবে না যে আচ্ছা ওই জায়গাটা জানি কি ছিল, এই জায়গাটা জানি কি ছিল। এই জন্য দেখো, চেনো, বুঝো। ওকে, ডান, থ্যাংক ইউ। তাহলে দেখো, তোমরা নিশ্চয়ই একটা নিয়মের কথা পড়েছিলে, সেই নিয়মটা ছিল এরকম যে 2-3-1। এখন এই 2-3-1 ব্যাপারটা কি? মানে হচ্ছে এই যে আমাদের সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে আমাদের থার্ড পার্সন, আর এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট পার্সন, এরকম করে যখন আমরা লিখি, তাই না? ধরো আমরা এরকম আমরা লিখলাম কি, আমি লিখলাম যে ইউ কমা হি and I were good friends। এখন এই যে কথাটা লিখলাম, এই যে দেখো এখানে এখানে একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো। এই যে ইউ এর পরে আমার কি আছে? একটা কমা আছে। তাহলে এই যে সেকেন্ড পার্সনটা, এরপরে আমরা থার্ড পার্সন ইউজ করেছি, তারপরে আমরা একটা এন্ড ইউজ করেছি। কেন? এই এন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকগুলো উদাহরণ, অনেকগুলো এক্সাম্পলকে শেষ করে দেওয়ার জন্য আমরা কি ইউজ করি? এই কনজাংশনটাকে ইউজ করে থাকি, এই কনজাংশনটাকে ইউজ করে থাকি। কারণ এইটাকে ইউজ করার পর আমাদেরকে আর কোনো প্রকার কমা ইউজ করতে হয় না। তাহলে এইটা একটা কেস যেখানে আমরা কি করতে পারি, যেখানে আমরা কমাটাকে ইজিলি ব্যবহার করতে পারি। এরকম করে কি হতে পারে বলতো? ধরো আমি বললাম হচ্ছে রহিম করিম, খেয়াল করো রহিম করিম কিন্তু কি বলতো? রহিম করিম হচ্ছে অবশ্যই প্রপার নাউন। সো এই প্রপার নাউনের ক্ষেত্রে সবগুলাই কি হবে? ক্যাপিটাল লেটার হবে। রহিম করিম এন্ড জসিম, রহিম করিম এন্ড জসিম আর গোয়িং টু স্কুল। ঠিক আছে? তাহলে এই যে রহিমের পরে কমাটা আমরা কি করেছি? ইউজ করেছি। তাহলে রহিম করিম এন্ড জসিম আর গোয়িং টু স্কুল, তারা তিন বন্ধু একসাথে কোথায় যাচ্ছে? তারা স্কুলে যাচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমার কমাগুলো, এই যখন এক বা একাধিক শব্দগুলো থাকে অথবা ফ্রেজ গুলো থাকে, আবারও বলছি এক বা একাধিক শব্দগুলো থাকে অথবা ফ্রেজ গুলো থাকে। ভাইয়া ফ্রেজ গুলো কেমন? যেমন ধরো আমরা একটা ইনস্ট্যান্স নেই, আমরা একটা উদাহরণ নেই, ইনস্ট্যান্স নেই। যেমন হচ্ছে হাই অ্যান্ড লো, আমি কি লিখতে পারি? হাই অ্যান্ড লো। তারপর আমি বলতে পারি রিচ অ্যান্ড পুয়ার। কি বলতে পারি আমরা? এই যে রিচ অ্যান্ড পুয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে দুইটা করে ওয়ার্ড আমরা আলাদা আলাদা করে বসাচ্ছি, এই হাই অ্যান্ড লো, রিচ অ্যান্ড পুয়ার। তারপর আমরা কি বলতে পারি? আবারও কমা দিয়ে বলতে পারি ওয়াইজ অ্যান্ড ফুলিশ। কি বলতে পারি? ওয়াইজ অ্যান্ড ফুলিশ। তাহলে কি হইলো? হাই অ্যান্ড লো, রিচ অ্যান্ড পুয়ার, ওয়াইজ অ্যান্ড ফুলিশ। এটা সবাইকে কি করতে হবে? আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে এই যে কমাটা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সবাই এগুলা দিতে পারে। এই যে ফ্রেজ গুলোকে এন্ড দ্বারা যুক্ত করছে, তারপরে কমা দিছে, রাইট, এইটা ফুল একটা ফ্রেজ। আবার এই যে একটা ফুল ফ্রেজ, ফ্রেজ মানে কি? এক বা একাধিক শব্দ একত্রিত হয়ে যখন একটা কি করে, একটা নির্দিষ্ট অর্থকে প্রকাশ করে। আমরা ফ্রেজ সম্পর্কে আগে পরে অনেক জেনেছি। ব্যাগ এন্ড ব্যাগেজ, ইডিয়ম এন্ড ফ্রেজ বলি না? তল্পি তল্পা সহ, ABC প্রাথমিক জ্ঞান বলি না? বলি না? বোল্ট ফ্রম দ্য ব্লু বলি না? একদম বিনা মেঘে বজ্রপাত, এরকম অনেক ফ্রেজ আমরা ইউজ করি। সো এই হাই অ্যান্ড লো, রিচ অ্যান্ড পুর, ওয়াইজ অ্যান্ড ফুলিশ, মাস্ট all die অথবা must all die অথবা all must die। ঠিক আছে? must all die।
তার মানে এই যে আমরা ইউজ করলাম, আমরা কি ইউজ করলাম, যে এই যে হাই এন্ড লো, রিচ এন্ড পুয়ার, ওয়াইজ এন্ড ফুলিশ। অনেক সময় আমরা এই কমাটা মিস করি, খেয়াল করো, না বুঝলে আমাকে আবার বলো। এই কমাটা আমরা মিস করি কেন? কারণ ওই যে আমি তোমাদেরকে একটু আগে পড়াইছি যে এক্সেট্রা যখন লিখি ব্রিটিশ নিয়মে, আমি আবারও বলছি, এক্সেট্রা যখন লিখি ব্রিটিশ নিয়মে তার আগে কমা দিতে হয়। তুমি যে কোনো বই খুলে বের করো, তুমি পেয়ে যাবা কথাটা। তাহলে আমি যখন তোমাদেরকে বলেছিলাম যে আমি বলেছিলাম যে গ্রিন একটা কালার, তারপরে মনে করো ব্ল্যাক একটা কালার, ধরো হচ্ছে রেড একটা কালার, এক্সেট্রা। এই এক্সেট্রা আগে কি ইউজ করবা? কমা ইউজ করবা। সেম ওয়েতে এই প্রত্যেকটা ফ্রেজকে আলাদা করার পরেও একটা কমা দিতে হবে। তারপরে এই যে আমাদের মোডাল ভার্ব ইউজ হয়েছে, মোডাল অক্সিলারি, তারপরে এই যে আমার অ্যাডভার্ব, আর পরে ব্যবহৃত হয়েছে আমার কি, মেইন ভার্ব। এবং এটা আমি তোমাদেরকে বলেছি যে একটা মোডাল অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্বের মাঝখানে কে বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো হাই এন্ড লো, রিচ এন্ড পুয়ার, ওয়াইজ এন্ড ফুলিশ, কমা, মাস্ট অল ডাই। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নোবডি উইল এসকেপ দ্যাট। কেউ এটাকে কি করতে পারবে না, এটাকে পার করে যেতে পারবে না। সো এই যে টুকিটাকি ব্যাপারগুলা, তাহলে কমার ক্ষেত্রে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। তোমাদেরকে আমি দুইটা কথা বলেছিলাম, একটা কি, একটা হচ্ছে আমাদের এরকম কোলন, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের সেমিকোলন। কোলনটার বেশিরভাগ ইউজ আমরা কোথায় বলেছিলাম? আমরা দেখেছিলাম হচ্ছে ডায়ালগে। কোথায়? ডায়ালগে। ডায়ালগে কোলনের ব্যবহার সবচেয়ে বেশি। আর আমরা বলেছিলাম যে সেমিকোলনটা কি করে, কমার থেকে একটু বেশি সময় নেয়। কি বলেছিলাম? সেমিকোলনটা কমা এর থেকে একটু বেশি সময় নেয়। ভাইয়া এই কথাগুলো কেন বলছেন একটু বেশি সময় নেয়? এই জন্য বলছি কারণ হচ্ছে এই যে আমার সেমিকোলন আর কোলন, রাইট? আমরা কি করতে পারি না জানো? আমরা কোলনের পরিবর্তে কখনো কমা ইউজ করতে পারি না। কোলনের পরিবর্তে কোনো জায়গায় কখনোই কমা ইউজ করা যায় না। পরিবর্তে কখনোই কমা ইউজ করা যাবে না, মনে থাকে যেন কথাটা। আমি একটু পরে আবার দেখাবো কোলনের নিয়ম দেখানোর সময়। এর পরিবর্তে কখনোই কমা ব্যবহার করা যাবে না। তাহলে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে সেমিকোলন, সেমিকোলনের পরে কি হয় বলতো? সেমিকোলনের পরে স্মল লেটার বসে। সব দেখাবো আজকে শেষে যখন আমরা প্র্যাকটিস করব, অনেকগুলো প্র্যাকটিস আছে। তো যারা মনোযোগ দিয়ে থাকবা আর যারা রেকর্ডেড লাইভ মনোযোগ দিয়ে দেখবা, ইনশাল্লাহ বেনিফিটেড হবা ইনশাল্লাহ। তাহলে এই যে স্মল লেটার, এটা মাথায় রাখতে হবে যে আমরা সেমিকোলনের পরে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কোলন, আর এটা হচ্ছে সেমিকোলন। সো এগুলোর পরে আমরা কি ইউজ করি? এই সেমিকোলনের পর আমরা স্মল লেটার ইউজ করি। ওকে, ডান। এটুক বুঝতে পারছি। এটুক বুঝতে পারলে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, তোমাদেরকে চিল্লায় চিল্লায় পড়াইতে পড়াইতে আমি ক্লান্ত। কি বলতো? ওই যে নাউন ইন অ্যাপোজিশন মনে আছে? কার কার বলো? অনেকে বিরক্ত হয়ে যেত, ভাইয়া একই ব্যবহার আর কত আর কত। এই নাউন ইন অ্যাপোজিশনেও কমার একটা দারুণ ব্যবহার আছে। আমি বারবার বলতাম যে আমাদের পাংচুয়েশন পড়ার সময় এই জিনিসটা দেখানো হবে। সো আজকে সেই দিন চলে আসছে। তাহলে দেখো, আমি তোমাদেরকে বলতাম নাউন ইন অ্যাপোজিশনের ব্যাপারটা খুবই ইজি। অর্থাৎ একটা নাউন আমরা এখানে ইউজ করব, তারপরে এই নাউনের ক্যারেক্টারিস্টিক্স ইউজ করতে গিয়ে আরেকটা নাউন ফ্রেজ ইউজ করব আমরা, ঠিক আছে? এখানে আমরা নাউনের কি করব, এই নাউনের ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য আর কি, ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করতে গিয়ে আমরা ওয়ান কাইন্ড অফ নাউন ফ্রেজ ইউজ করতে পারি এখানে। আবার নর্মাল নাউনও ইউজ হইতে পারে, যে কোনো কিছু। তাহলে শের মাঝখানে কি হবে? এইখানে একটা বড় করে কমা হবে, আর এইখানে একটা বড় করে কমা হবে। এই দুই কমার মাঝখানে বসবে হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্সটা। ভাইয়া কিভাবে কিভাবে কিভাবে? ভাইয়া এইভাবে। কিভাবে? এই যে ধরো, যে উদাহরণটা বারবার দিতাম, যে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, দ্য রেবেল পোয়েট অফ বাংলাদেশ, দ্য রেবেল পোয়েট অফ বাংলাদেশের বি বড় হাতের হবে, কারণ এটা কি, এটা প্রপার নাউন। তাহলে কাজী নজরুল ইসলাম দ্য রেবেল পোয়েট অফ বাংলাদেশ, এই যে কমা, তাহলে দেখছো এই দুইটা কমা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাঝখানের ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা এই যে
বাক্যাংশটা এইটাকে ধরার জন্য যে কাজী নজরুল ইসলাম যে কিনা আমাদের দেশের একজন কি কবি, বিদ্রোহী কবি, was born in চুরুলিয়া। ঠিক আছে, তাহলে এই কথাটা আমরা চাইলে লিখতে পারতাম কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন চুরুলিয়া ভিলেজ, কিন্তু আমরা মাঝখানে কি করলাম, আমরা মাঝখানে হচ্ছে তার একটা ক্যারেক্টারিস্টিক্স ইউজ করলাম, এবং ইউজ করার জন্য আমরা কি লিখলাম, দ্য রেবেল পয়েট অফ বাংলাদেশ। কি লিখলাম, দ্য রেবেল পয়েট অফ বাংলাদেশ। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এই দুইটা কমা ইউজ করতেই হবে। আমি লাল কালি দিয়ে আবার দেখাই দিচ্ছি, এই দুইটা কমা আমাদেরকে কি করতে হবে, ইউজ করতেই হবে। যদি আমি না করি তাহলে আমার সেন্টেন্সটা কি হয়ে যাবে, আমার সেন্টেন্সে এই পাংচুয়েশন মার্কটা ভুল হয়ে যাবে। তাহলে এই ভুল যদি করতে না চাই তাহলে এইটা আমাদের কি করতে হবে, এইটা আমাদেরকে দারুণ ভাবে আমাদের মস্তিষ্কে সুন্দর মতো কি করতে হবে, ঢুকাই দিতে হবে। তাহলে এরকম আরো অনেক উদাহরণ আমরা দিতে পারি, রাইট? ইয়েস, রাইটলি সো। ধরো আমরা একটা লাইন লিখলাম হচ্ছে, আমি 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 লিখতে পারি এরকম যে লাস্ট নাইট আই মেট ইউর ফাদার, লাস্ট নাইট আই মেট ইয়োর ফাদার, রাইট? আমি গত রাত তোমার বাবার সাথে দেখা করেছিলাম, এখানে আমি ফুল স্টপ দিতে পারি। তাহলে কি এটা আমার একটা ফুল সেন্টেন্স না, যে লাস্ট নাইট আই মেট ইয়োর ফাদার। কিন্তু আমি বললাম যে না, তোমার ডাক্তার বাবার সাথে, তোমার বাবা যে কিনা একজন ডক্টর, তার সাথে আমি গত রাতে দেখা করেছিলাম। তাহলে আমি লিখলাম যে লাস্ট নাইট আই মেট ইয়োর ফাদার দ্য ডক্টর। কথাটা বুঝছো? তাহলে এখন দেখো তো এই সেন্টেন্সটা কি হয়েছে কিনা আমাকে একটু বলো। লাস্ট নাইট আই মেট ইয়োর ফাদার দ্য ডক্টর, এইখানে যদি আমি এই লাইনটা লিখে দিই কোথাও ফ্রি হ্যান্ডে, তাহলে আমার এই লাইনটা কি হুবহু হলো? আমার এই লাইনটা কি হলো? এই লাইনটা কি আমরা ধরতে পারি যে না এই লাইনটা ঠিক আছে? আমাকে বলো। লাস্ট নাইট আই মেট ইয়োর ফাদার দ্য ডক্টর, আমি কিন্তু এখানে তার উপাধি, আমি তার বৈশিষ্ট্যকে প্রকাশ করেছি, যে আমি তোমার বাবা যে কিনা একজন ডক্টর, তার সাথে দেখা করেছিলাম। যেহেতু এখানে আমরা কোনো প্রকার রিলেটিভ প্রোনাউন ইউজ করিনি, মানে হু বা হুইচ এগুলো কিছুই ইউজ করিনি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা কমা এখানে দিতে হবে। লাস্ট নাইট আর মেট ইয়োর ফাদার কমা দ্য ডক্টর, তাহলে আমি বুঝতে পারবো যে আমি তোমার বাবা যে কিনা একজন ডক্টর, তার সাথে গত রাত্রে আমার দেখা হয়েছিল। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসটা আবারও বলতেছি ইম্পর্টেন্ট। যারা বুঝছো না তাকে আমার বলো, ঠিক আছে? যারা বুঝছো না আমাকে বলো। লাস্ট নাইট আই মেট ইয়োর ফাদার দ্য ডক্টর, এখানে দ্য ডক্টর হচ্ছে এই ফাদার যে, তার হচ্ছে উপাধি। সো এইটাকে আলাদা করে আমাদেরকে প্রকাশ করতে হবে, এটাকে একসাথে বললে সেন্টেন্সটা ভুল হবে, তার অর্থগত ভুল হবে। প্রথম সেন্টেন্সটা ঠিক আছে, যে গত রাত্রে আমি তোমার বাবার সাথে দেখা করিয়াছিলাম, বা আমার তোমার সাথে দেখা হইয়াছিল, কিন্তু এখানে যেটা হয়েছে, দ্য ডক্টর যেহেতু নিয়ে আসছি, লাস্ট নাইট আই মেট ইয়োর ফাদার কমা দ্য ডক্টর, যে কিনা একজন ডক্টর। এই হিসাবগুলো খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আমি যদি লিখি যে কবির সিং, কবির সিং দ্য গ্রেট লাভার, কবির সিং দ্য গ্রেট লাভার ডাইড রিসেন্টলি। ধরো একটা লাইন লিখলাম আর কি, যে কবির সিং দ্য গ্রেট লাভার ডাইড রিসেন্টলি। আমাকে বলো বাক্যটা ঠিক আছে কিনা। আমি সবার কমেন্ট এখন পড়ব যে এই বাক্যটা তোমরা ঠিক আছে কিনা। ধরো এই ধরনের একটা বাক্য আসলো, বা এর কাছাকাছি টাইপের কোন একটা বাক্য আসলো, নাউন ইন অ্যাপোজিশন, কবির সিং দ্য গ্রেট লাভার ডাইড রিসেন্টলি। একটু দেখি যে কারা কারা এটাকে সঠিক বলছে, একটু দেখি, একটু দেখি কারা কারা এটাকে সঠিক বলছে, একটু দেখি। ওকে, ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই অলওয়েজ ক্যাপিটাল, হ্যাঁ আই তো অলওয়েজ ক্যাপিটাল। আমি তোমাদেরকে বলেছি শুধুমাত্র আই দিয়ে যদি কোনো সেন্টেন্স তুমি সেন্টেন্সের মাঝখানে হোক অথবা সেন্টেন্সের শেষে হোক, আই দিয়ে যদি ফুল কোনো ওয়ার্ড লেখো, যেমন আয়রন, তাহলে এই আই ইউজ হবে, এই যে আয়রন, ঠিক আছে? কিন্তু তুমি যদি আই শুধুমাত্র এই একটা ইউজ করো, তাহলে অলওয়েজ এটাকে ক্যাপিটাল দিতে হবে, অলওয়েজ এটাকে কি দিতে হবে, ক্যাপিটাল দিতে হবে। তাহলে কবির সিং দ্য গ্রেট লাভার ডাইড রিসেন্টলি, এখানে কি হবে, এটা হবে? এই সেন্টেন্সটা কি সঠিক হবে? না, অনেকেই বলতেছে নো। সো দেখি এই সেন্টেন্সটা সঠিক কে কে বলতেছে, ভেরি গুড। তাহলে দ্য গ্রেট লাভার হচ্ছে তার উপাধি, তাহলে আমাকে সঠিক কি করতে হবে, এই যে কমাটা দিতে হবে, কমা।
কবির সিং দ্য গ্রেট লাভার ডাইড রিসেন্টলি, ঠিক আছে, গ্রেট লাভারের পরে কি হতে হবে, গ্রেট লাভারের পরে একটা কমা দিতে হবে, কবির সিং দ্য গ্রেট লাভার ডাইড রিসেন্টলি। এইভাবে করে তোমরা কি করতে পারো, খুব সহজেই তোমরা ইউজ করতে পারো। তাহলে চলো আমরা আরেকটা লিখি, এখান থেকে কার নামটা নিব বলো, আমরা একজনের নাম নিই, ধরো আমরা একটা নাম নিলাম হাসিবুল, ঠিক আছে, কি বললাম, হাসিবুল, হাসিবুল লিখতে গিয়ে একটু ভুল করে ফেলেছি, হাসিবুল হাসিবুল দ্য সান অফ ডমিঙ্গো, হাসিবুল দ্য সান অফ ডমিঙ্গো went to the bar। তাহলে কি লিখলাম, হাসিবুল দ্য সান অফ ডমিঙ্গো went to the bar yesterday। যাও এখন আমাকে বলো দেখি আমরা এখানে কি সঠিক আছে কি ভুল আছে। হাসিবুল দ্য সান অফ ডমিঙ্গো went to the bar yesterday। এখন কথা হচ্ছে আমরা তো জানি যে একটা সেন্টেন্স শুরু করতে হলে সাবজেক্ট লাগে, রাইট? ওকে, ডান। তাহলে হাসিবুল হচ্ছে একটা পারফেক্ট সাবজেক্ট ধরে নিলাম, গুড, ভেরি গুড। কিন্তু হাসিবুল দ্য সান অফ ডমিঙ্গো এইটাকে কি কোনোভাবে কোনো ফ্রেজ বলা যায়? এটাকে কি আমরা ফ্রেজ হিসেবে ইউজ করতে পারি? আবার দেখতেছি এখানে ওয়েন্ট আছে, তার মানে একটা ভার্বও এখানে ইউজ হয়েছে, আরো সহজ করে বললে এখানে মেইন ভার্বটা ইউজ হয়েছে। তার মানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই এই নাউনটাকে বিশেষায়িত করার জন্য কোনো ক্যারেক্টারিস্টিক্স তার প্রকাশ পায়, তার মানে হাসিবুল দ্য সান অফ ডমিঙ্গো যখন আমরা লিখবো তখন আমাদের খেয়াল রাখতে হবে কি, তখন আমাদের খেয়াল রাখতে হবে এই যে হাসিবুলের পরে একটা কমা দিতে হবে আর এই সান অফ ডমিঙ্গোর পরে একটা কমা দিতে হবে। তার মানে হাসিবুল ওয়েন্ট টু দা বার ইয়েস্টারডে আমরা লিখতে পারি না? আমরা তো এটাও লিখতে পারি যে হাসিবুল ওয়েন্ট, দাঁড়াও একটু মুছে নেই, হাসিবুল ওয়েন্ট টু দা বার ইয়েস্টারডে, এটা আমরা লিখতে পারি ফুল স্টপ দিয়ে। কিন্তু যখন আমরা বলবো যে না অমুকের সান, তখন আমরা কি বলতে পারি, দ্য সান অফ ডমিঙ্গো ওয়েন্ট টু দা বার ইয়েস্টারডে। আর এটাকে আমরা বলি নাউন ইন অ্যাপোজিশন। কি বলি? নাউন ইন অ্যাপোজিশন। এবং এইটা তোমাদের লেখায় যেন আসে, ঠিক আছে, এটা যেন তোমাদের লেখায় আসে। গ্রেট লাভারের পর কমা হবে না? হ্যাঁ, 100% হবে। আমি কি লিখি নাই? এই যে দেখো লাল লাল কালি দিয়ে আমি লিখে দিছি কমা, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবা, ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে, ডান ডান, ঠিক আছে। পর্তুগিজ হোক আর যেটাই হোক আমরা নিয়ে নিলাম, আমরা ইউজ করে নিলাম, রাইট? ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা কোনো ম্যাটারই না, এটা কোনো ম্যাটারই না, রাইট? ওকে, ডান ডান, ঠিক আছে। তাহলে এই জিনিসটা খেয়াল হবে, ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস বলো তো, আমরা কিছু ফ্রেজ ইউজ করি, যেমন কি আমরা বলি অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, অথবা আমরা ইউজ করি হচ্ছে দেয়ার ফর, দেয়ার ফর, আমরা ইউজ করি অন দা কন্ট্রারি, অপর পক্ষে, দুইটা একই জিনিস, রাইট? অন দা কন্ট্রারি, এই ধরনের জিনিস ইউজ করি। আবার আমরা বলি যে ফর ইনস্ট্যান্স বা হাউএভার, আমরা কি ইউজ করতে পারি, ফর ইনস্ট্যান্স, ঠিক আছে। অথবা আমরা ইউজ করি যে হাউ এভার, ঠিক আছে। এগুলো যখন বাক্যের শুরুতে আমরা ইউজ করতেছি না, তখন আমরা কি করব, এই কমা দিয়ে দিব। অর্থাৎ আমি যদি লিখি যে, আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, আমাকে একটু জানাও, আমাকে বুঝতে পারছো কিনা। দেখি 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 দেখি, একটু ইন্টারনেটটা প্রবলেম করছে, একটু ইন্টারনেটটা প্রবলেম করছে, এক্সট্রিমলি সরি, আই হ্যাভ নাথিং টু ডু, বিকজ সারা বাংলাদেশে এই অবস্থা, অনেকগুলো মানে ইয়েতে দেখা যাচ্ছে যে নেটওয়ার্কে অনেক ডিস্টার্ব হচ্ছে। সো এই যে অন দা আদার হ্যান্ড, দেয়ারফর, অন দা কন্ট্রারি, ফর ইনস্ট্যান্স, হাউএভার, এগুলো ফ্রেজগুলো যদি ইউজ হয়, এগুলো ফ্রেজগুলো কই হয়, এগুলো ফ্রেজগুলো যদি আমাদের ইউজ হয়, তাহলে এইসব ফ্রেজগুলো বাক্যের মাঝখানে হোক আর প্রথমে হোক, এদেরকে প্রায় সময় আমরা কমা ধরে কি করি, কমা করে আমরা হচ্ছে আলাদা করি। তাহলে আমরা কি বলতে পারি, একদম দেখো তো, তোমরা যখন অ্যাপ্লিকেশন লেখো, কখন লেখো, এই যে আমি লিখে দিচ্ছি অ্যাপ্লিকেশন, খেয়াল করো, দেখো মেলাতে পারো কিনা আমার সাথে, কথাগুলো মেলে কিনা আমাকে একটু বলো। আমি লিখলাম আই কমা দেয়ারফর কমা প্রে এন্ড হোপ, দেখো তো আমাকে বলো,
আমাকে বলো এটা মিলছে কিনা, তোমরা কি ঠিক এইভাবে লিখো কিনা। এইভাবে না লিখলে এখন থেকে লিখবা আই দেয়ারফর প্রে এন্ড হোপ, এইভাবে এন্ড লিখবা, তারপরে হোপ লিখবা, তারপরে তোমার যা বলার তা লিখে দিবা। তাহলে এই যে ঘটনাটা আই দেয়ারফর প্রে এন্ড হোপ, তাহলে খেয়াল করো যে আমি একদম মোটা দাগে আমরা বুঝতেই পারছি যে প্রত্যেকটা জিনিসকে আলাদা করতে হচ্ছে। অর্থাৎ আমি তার ফলশ্রুতিতে আশা রাখছি যে তারপরে যা বলার তোমার বললা। তারপরে বললা যে বাংলাদেশ, চলো আমরা কি বললাম, বাংলাদেশ আমাদের দেশের নাম, রাইট? বাংলাদেশ আমরা বললাম অন দা হোল, অন দা হোল ইজ এ ডেভেলপিং কান্ট্রি। ওই যে একটু আগে যে জিনিসটা পড়ে আসলাম, এইটাও কিন্তু সেই ঘটনাটাই কি করছে, সেই ঘটনাটাকে বুঝাচ্ছে। অর্থাৎ আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে এই যে অন দা হোল, এই যে আমার অন দা হোল, ঠিক না? এই অন দা হোলটা এখানে নাউন ইন অ্যাপোজিশনের মতো কাজ করছে। কার মতো কাজ করছে? নাউন ইন অ্যাপোজিশনের মতো কাজ করছে, রাইট? সেম ভাবে দেখো তো আমি আমি তোমাকে বললাম যে আজকে আমার খুব স্টেক খাওয়ার ইচ্ছা করছে। ধরো আমি আজকে রাত্রে স্টেক খাবো, তাহলে আমি কি করলাম যে আই উইল কুক, আই উইল কুক আই উইল কুক স্টেক বা বিফ স্টেক, যাও বিফ স্টেক লিখলাম, আই উইল কুক বিফ স্টেক টুনাইট, আজকে রাত্রে আমি বিফ স্টেক বানাবো। হাউএভার, যদিও, হাউএভার মানে কি? যদিও। হাউএভার আমরা এরপরে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হাউএভার, হাউএভার ইউ মে নট লাইক ইট। তার মানে এই হাউএভারের পর আমাদেরকে কি দিতে হবে? এই যে কমা দিতে হবে। এই হাউএভারের পর কি দিতে হবে? কমা দিতে হবে। ঠিক আছে? তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর সাথে কমাটা দারুণ ভাবে জড়িত। ঠিক আছে? দারুণ ভাবে জড়িত। ঠিক আছে? আরো একটা ইনস্ট্যান্স তোমাদেরকে দেখাই। এই মে নট যদি একত্রে থাকতো তাহলে বাবা কি করতে হতো? তাহলে বাবা এই মে নটের জায়গায় তুমি লিখতা এইভাবে MAY, এই যে আমার এন, তারপর হচ্ছে এই যে আমাদের কি, এটা হচ্ছে কন্ট্রাকশন, এই কন্ট্রাক্টেড ফর্মটা আমরা এইভাবে লিখতে পারতাম, রাইট? আরেকটা উদাহরণ দেখাবো, এটাও তোমরা বুঝতে পারবা। সেইটা কি দেখো, আমি বলতে পারি যে বাই দা ওয়ে, আমরা সব পড়ি না যে বাই দা ওয়ে হোয়াট অ্যাবাউট ইয়োর, তোমার ব্যাপারটা কি বা কেমন চলছে, হ্যাঁ তোমার কেমন দিনকাল যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই বাই দা ওয়ে এর পরে আমাকে কি দিতে হবে? এই যে কমাটা দিতে হবে, এই কমাটা ইউজ করতে হবে। বাই দা ওয়ে আমি বলতে পারি যে বাই দা ওয়ে ডিড ইউ বাই দা ওয়ে ইউ ডিয়ার অ্যাবাউট, যে কারো নাম আমি কমেন্ট বক্স থেকে দেখি কার নাম দেওয়া যায়, কে আছে? আচ্ছা ডান, আমরা দিলাম হচ্ছে অর্ক। তাহলে বাই দা ওয়ে ডিড ইউ হিয়ার অ্যাবাউট অর্ক, এই যে আমরা কি দিলাম? আমরা দিলাম হচ্ছে অর্ক। এই যে আমি দিয়ে দিলাম আমার কাঙ্ক্ষিত ইন্টারোগেটিভ মার্ক। সো জিনিসগুলা একটু খেয়াল রাখতে হবে, রাইট? জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সো কোন কোন জায়গায় আমার হচ্ছে কি ব্যবহৃত হচ্ছে, কোন কোন জায়গায় আমার হচ্ছে কমা ব্যবহৃত হচ্ছে, এইটা আমাকে বের করে নিতে হবে। এইটা আমাকে কি করে নিতে হবে? বের করে নিতে হবে। তাহলে চলো আমরা অনেক সময় কি করি, আমরা সম্বোধন করি। কি করি? আমরা কাউকে সম্বোধন করি। তাহলে ধরো আমরা আমরা কাউকে সম্বোধন করছি, তাহলে আমরা কি বলি? তার নাম ধরে ডাকি না? আমরা যখন সম্বোধন করি কারো, কি করি? নাম ধরে, নাম ধরে আমরা ডাকি। ধরো আমি আমার নাম ধরেই ডাকছি, তাহলে আমি বললাম যে রেজা। তাহলে রেজা যেহেতু প্রপার নাউন, এই যে REZA, রেজা ওপেন দা ডোর, তাহলে এই রেজার পরে আমাকে কমা দিতে হবে। রেজা ওপেন দা ডোর, তার মানে এইটা কিছুটা কি হয়ে গেছে? এইটা কিছুটা সম্বোধন করে ইম্পারেটিভ সেন্টেন্স লেখা হয়ে গেছে। রেজা ওপেন দা ডোর, এইটার পরে কিন্তু কখনোই এই ওপেন দা ডোরের ওটা কখনোই কি হবে না? ক্যাপিটাল লেটার হবে না, এইটা হবে হচ্ছে স্মল লেটার। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি হবে না বলো? এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং বুঝে শুনে তারপরে বসাতে হবে। ঠিক আছে? যেমন রেজা ওপেন দা ডোর, তারপর আমরা বলতে পারি হে আল্লাহ গিভ আস পিস এন্ড হ্যাপিনেস। তাহলে আমরা এই যে লিখলাম, আমরা কি লিখতে পারি? যে আল্লাহ
তারপরে আমরা কি লিখলাম, আমরা লিখলাম যে গিভ আস, এই যে গিভ আস, এই যে কমা, এই যে গিভ আস পিস এন্ড হ্যাপিনেস। চারপাশে পৃথিবীতে যে কনফ্লিক্ট যাচ্ছে, আমাদের কিন্তু হ্যাপিনেস বা পিসটা খুবই জরুরি, রাইট? সো গিভ আস পিস এন্ড হ্যাপিনেস। সো এই যে ব্যাপারগুলো আছে না, এই ব্যাপারগুলো তোমাদেরকে খুব দারুণ ভাবে ভাবাবে, এই ব্যাপারগুলো তোমাদেরকে দারুণ ভাবে চিন্তা করাবে যে তুমি কোথায় কি বসাবা, তুমি কোথায় কি বসাবা, ঠিক আছে? সো এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে। কি করতে হবে? সব সময় মাথায় রাখতে হবে, যাতে করে আমরা কি করে না করি, আমরা যেন ভুল না করি, আমরা যেন ভুল না করি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, একদম 100% মাথায় রাখতে হবে। তুমি যদি মাথায় রাখো তাহলে তুমি 100% কি করতে পারবা, তুমি ক্র্যাক করতে পারবা, রাইট? তোমার আর কোনো প্রবলেম হবে না। সো ছোট ছোট জিনিস, আমাদের যে বোর্ড কোশ্চেন গুলো আছে, মানে সিমিংলি আমরা দেখবো যে অনেক ইজি, এবং আমাদের যেহেতু পাংচুয়েশন মার্কসে মোটামুটি একটা ভালো নাম্বার আছে, এইবার আমাদেরকে একটু গুরুত্ব দিয়েই করতে হবে। বোথ পাংচুয়েশন মার্ক এন্ড হচ্ছে তোমাদের হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আছে, এগুলো সবগুলোকেই গুরুত্ব দিয়ে করতে হবে। এগুলাকে তুমি যদি অগুরুত্বপূর্ণ মনে করো, সময়ের কথা চিন্তা করো না, ভাবা সময় রাত চলে যাক, আই হ্যাভ নো প্রবলেম, আমার প্রবলেম নাই। তোমরা চেষ্টা করো, পরবর্তীতে রেকর্ডেড দেখো, ঠিক আছে? সো ধীরে ধীরে বুঝো, এবং আজকের ভিতরে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে? ওকে, ডান। আর কোথায় হতে পারে ভাইয়া, আর কোথায় হতে পারে, আর কোথায় হতে পারে? আর হতে পারে এইরকম জায়গায়, দেখো আমি বলতেছি, আর হতে পারে তোমরা ডেট লেখো না, তোমরা ডেট লিখতে গিয়ে তোমাদেরকে একটা স্টাইলের কথা বলছি না, আমরা বলছি না যে আমরা এইভাবে লিখতে পারি যে 30th মার্চ। এই 30th মার্চের পরে আমাকে কি লিখতে হয়, এই যে কমা লিখতে হয় 2021। তাহলে এই যে একটা ঘটনা, এই ঘটনার জন্য আমরা কি ইউজ করি, আমরা কমা ইউজ করি। কি ইউজ করি আমরা? কমা ইউজ করি, ঠিক আছে? যেমন 21 অগাস্ট, অগাস্ট, ঠিক আছে? এই যে কমাটা ইউজ করেছি, তারপরে আমরা 2021 দিয়েছি। তার মানে আমার হচ্ছে এই সাল লেখার আগে, ইয়ার লেখার আগে আমাকে কি ইউজ করতে হচ্ছে, এই কমাটাকে ইউজ করতে হচ্ছে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা প্লিজ মাথায় রাখবা। আরেকটা হচ্ছে তোমরা ইনফর্মাল লেটার লিখো, রাইট? ইনফর্মাল লেটার তোমাদের আছে ইংলিশ ফার্স্ট পেপারে, তোমাদের কিন্তু ইনফর্মাল লেটার এবার আসবে, এবং সেখানে মার্কস কিন্তু 10 মার্কস, ঠিক আছে? সো ইনফর্মাল লেটারকে এতটা অগুরুত্বপূর্ণ ভেবো না। সেইখানে লিখতে গেলে তোমরা কি লেখো, yours faithfully, yours ever, তাই না? তোমরা কি লেখো, এই যে এইভাবে yours faithfully, অথবা yours ever। দুইটা ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবা, এই কমা দিতে হবে, এই কমা দিতে হবে, তারপর মনে করি yours faithfully XYZ, yours ever XYZ, নাম জানি না, একটা দিয়ে দিলাম। সো কমাটা কিন্তু এই বিচিত্র ভাবে এই ঘটনাগুলোর সাথে কি হয়, এই ঘটনাগুলোর সাথে পরিপূরক ভাবে ব্যবহৃত হয়, এবং কমাটা প্রচুর আসে, ঠিক আছে? কমাটা আমাদেরকে বুঝে বুঝে কি করতে হবে, আমাদেরকে সলিউশনটা করতে হবে এবং সলিউশনে আসতে হবে। তাহলে যদি আসতে পারি তাহলে করতে পারবো। তাহলে আরো একটা করতে দেই, চলো, এইটা আসলে খুব বেশি আসে। ধরো আমি বললাম যে মিল্টন, মিল্টন, আমি কি বললাম যে মিল্টন দা গ্রেট পোয়েট অফ ইংল্যান্ড, দা গ্রেট পোয়েট অফ ইংল্যান্ড ওয়াজ ব্লাইন্ড। তো যখনই তুমি এই ধরনের সেন্টেন্স দেখতেছো, তখন তুমি নির্দিষ্ট করে বুঝেই নিচ্ছ যে ভাইয়া এটা খুবই ইজি, নাউন ইন অ্যাপোজিশন হবে, কারণ এই মিল্টন হচ্ছে কি একটা নাম, প্রপার নাউন, এবং তার বৈশিষ্ট্য হচ্ছে সে ছিল ইংল্যান্ডের একজন দারুণ বিখ্যাত কবি। তাহলে এই এখানে একটা কমা বসাবো, আর এইখানে একটা বসাবো। তার মানে মিল্টন ওয়াজ ব্লাইন্ড, আমি এটা লিখতে পারতাম, আমি লিখতে পারতাম যে মিল্টন ওয়াজ ব্লাইন্ড, কিন্তু এই মিল্টনটা যে কে, এইটা যদি আমি প্রকাশ না করি, সো এই মিল্টনের গুরুত্বটা থাকে না। সো এমফাসাইজ করার জন্য হলেও এরকম নাউন ইন অ্যাপোজিশন ইউজ করতে হয়। সো আশা করি এইটুক বুঝতে পারছো, এইটুক যদি বুঝতে পারো তাহলে আমাকে বলো, তাহলে আমরা হচ্ছে অন্য জায়গায় যাব, ঠিক আছে? অন্য জায়গায় যাব। ওকে ওকে, এইটুক যদি বুঝতে পারো আমাকে বলো, তাহলে অন্য জায়গায় যাবো। অনেক টাইম লাগবে আজকের ক্লাস শেষ করতে, আমি আগেই বলে নিচ্ছি। তোমরা এখন যেটা ভাববো এটা তোমাদের ব্যাপার, অনেক টাইম লাগবে, কারণ আমাদের অনেক প্র্যাকটিস আছে, আমি সেগুলোকে টাইপ করায় রাখছি। সো
আমরা ওই টাইপ করা প্র্যাকটিস গুলোকে কি করব, সলভ করার চেষ্টা করব, ঠিক আছে, এবং বোর্ড কোশ্চেন সেগুলা। সো আমার মনে হয় যদি একটু মনোযোগ দাও তাহলে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে টাইমটা তুমি ইনভেস্ট করতেছো, এই টাইমটা ইনভেস্ট করতেছো না, এই টাইমটা তোমার কাজে লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো এটা নিয়ে আর টেনশন করিও না, এটা নিয়ে আর কোনো প্রকার টেনশন করো না, ঠিক আছে। ওকে ডান, ওকে ডান, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা যদি ইন্ট্রোডাক্টরি yes or no, ইন্ট্রোডাক্টরি মানে বুঝো, তোমাদেরকে পড়িয়েছিলাম, দেখো মনে আছে কিনা। আমি বলছিলাম ইন্ট্রোডাক্টরি ইট আর হচ্ছে দেয়ার। এই দেয়ারটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এই দেয়ারটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এই দেয়ারটা মাঝে মাঝে বাক্যের শুরুতে বসে। যেমন দেয়ার আর 4 boys, there are 4 boys in the playground, এই যে দেয়ার ইউজ হইলো। আবার আমরা বলি যে ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং হেভিলি। তাহলে খেয়াল করো, এই যে দেয়ার আর ইটের মতো এই ইয়েস আর নো বাক্যের শুরুতে ব্যবহৃত হতে পারে, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইয়েস আর নো যদি বাক্যের শুরুতে থাকে এদের পরে কমা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কমা হয়। তাহলে কি বলতে পারে যে ইয়েস হি উইল কাম হিয়ার, কি লিখতে পারে, ইয়েস হি উইল কাম হিয়ার, ইয়েস হি উইল কাম হিয়ার, এই যে আমাদের কমা, ইয়েস হি উইল কাম হিয়ার। নো, নো, এখন অনেকে আমাকে জিজ্ঞেস করতো যে ভাই আই, আমি আবারও বলছি, এই যে দেখো নো আই, তাহলে দেখো এইখানে কিন্তু আমরা ঠিকই স্মল লেটার ইউজ করছি। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া এইখানে আই কেন লিখলেন, আপনি এইটা কেন লিখলেন না, এইটা কখনো সিঙ্গেল লেখা যায় না, সিঙ্গেল কোন অবস্থায় এটাকে লেখা যায় না, তাই আই সবসময় এইভাবে ক্যাপিটাল করে লিখতে হয়, নো আর নো হিম। তাহলে এই জিনিসগুলা ছোট ছোট জিনিস, কনফিউজ করার কিছুই নাই, এগুলো তোমরা পারো, এগুলো তোমরা জানো। সমস্যাটা হচ্ছে আমরা অনেক কিছু পড়ে পরীক্ষার হলে যাই, সো অনেক কিছু পড়ে পরীক্ষার হলে গেলে যেটা হয় সবকিছু মনে থাকে না, সবকিছু সবার মুখস্থ থাকবে না, মনে থাকবে না। সো তোমাকে সিচুয়েশন বেসড লার্নিংটাকে গুরুত্ব দিতে হবে, যে সিচুয়েশন যা ডিমান্ড করে আমিও সেই কাজটা করব, সিচুয়েশন যা ডিমান্ড করে আমিও সেই কাজটা করব। এই জিনিসগুলো মাথায় রাখো, এগুলো বারবার আসবে, ঠিক আছে, এবং এগুলো বারবার আসলে তোমাদেরকে কি করতে হবে, এগুলো অ্যান্সার দিতে হবে, এগুলো কি করতে হবে, অ্যান্সার দিতে হবে, এগুলোকে ফেস করতে হবে। সো যত বেশি ফেস করার জন্য রেডি থাকবা তত বেশি তোমার জন্য কি, তোমার জন্য বেটার। আর যদি তুমি ফেস করতে না চাও তাহলে তোমার জন্য সেটা কিন্তু কি হবে, তোমার জন্য ওকে ডান, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তীতে চলে যেতে পারি, ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যেতে পারি। ওকে ডান, ওকে ওকে ডান, ওকে ডান, ডান 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 ডান, ওকে ডান, চলো। একটু ল্যাগ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ক্যামেরাটা অফ করি, রাইট, কারণ আমি তো বলছি নেটওয়ার্কের প্রবলেম। যারা শুনতে পাচ্ছ না, আমি তোমাকে একটা কথা বলি, শোনো, তোমাদেরকে একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে কি, নিজেদেরকে বোকা বানায়ও না, বুঝছো, গাধা বানায়ও না। অনেকে আছে নিজেদেরকে গাধা প্রমাণের জন্য উঠে পড়ে লাগে, ওই যারা যারা ওই যে কি কি জানি হা হা আর কে কে জানি কি দিচ্ছ তোমরা, তোমরা কিন্তু লিস্টেড গাধা হয়ে যাবা, বুঝছো, ওই হা হা আর কি জানি বলো তোমরা, অ্যাংরি, তোমরা দাও রিয়েক্টে, আমার কিছুই আসে যায় না যতক্ষণ পর্যন্ত তোমরা শিখতে পারছো। অনেক হয়তো নেটওয়ার্কের প্রবলেম ফেস করছো, সো বললেই হয় আমি ক্যামেরা অফ করে দিব, আমার লেখা জরুরি, আমার সংযোগটা জরুরি, যে তুমি বুঝতে পারছো কিনা, কোন পাংচুয়েশনটা বসবে, আমার চেহারা দেখানোটা জরুরি না, ঠিক আছে। সো ওই হা হা এবং অ্যাংরি দিয়ে নিজেকে বলদ আর গাধা প্রমাণিত করার এই অপপ্রচেষ্টা চালায়ও না, নিজেদেরকে লিস্টেড গাধা বানায়ও না, ঠিক আছে, সবাই দেখে এগুলা, বুঝতে পারছো, হ্যাঁ। সো এই হচ্ছে কথা, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে কথা, এখন আর কোনো প্রবলেম হবে না রাতুল, এখন ঠিক আছে না, এম আই রাইট, এখন আর কোনো প্রবলেম হবে, জি ভাইয়া, বোঝা যাচ্ছে কথা, কথা ক্লিয়ার ওকে আছে। ক্লিয়ার আছে, ইয়েস আমি জানি, কারণ এটা অনেক সময় হয়, কিচ্ছু করার নাই। আমি আজকে অনেক জায়গায় তোমার অনলাইন ক্লাস নিয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্যামেরা অফ রাখতে হয়েছে দুপুরের পরে, কারণ বৃষ্টি হয়েছে দুপুর থেকেই, 12টা থেকেই, এবং সাধারণত নেটওয়ার্কটা একটু ইয়া করে, ঝামেলা করে যেদিন প্রচুর বৃষ্টি হয়, ঠিক আছে। সো এটা কোনো ম্যাটারই না, এটা কোনো ম্যাটার অফ কনসার্নই না, ঠিক আছে। সো যাই হোক, লিস্টেড গাধা বানায়ও না, এই হচ্ছে কথা। ওকে ডান,
ওকে ডান, ঠিক আছে, ওকে ডান। আটকায় যাচ্ছে ব্লার, ওকে ডান, আর কোনো প্রবলেম নাই। ওকে ডান, ঠিক আছে, আচ্ছা ডান। ভাইয়া নেটে মনে প্রবলেম, ইয়েস আমি তো বলছি যে নেটওয়ার্কের প্রবলেম হবে। সো নেটওয়ার্কের প্রবলেমে আমরা এত বেশি ঘাবড়াবো না। ওকে ডান। তাহলে আমাকে বলো কমা পর্যন্ত বুঝা গেছে? কমা শেষ আমাদের, কমা আর তেমন কিছু নেই, এর বাইরে কমা ইনশাল্লাহ তোমাদের আসবেও না, তোমাদের প্রবলেমও করবে না, ঠিক আছে? কমা এই পর্যন্তই। একটা জিনিস আছে, সেইটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি, আমি একটু বলি। একটু আগে যে জিনিসটা আমি তোমাদেরকে শিখিয়েছি, যে কি বললাম, ধরো আমি বললাম যে, দাঁড়া দেখি এখানে অ্যাংরি রিয়েক্ট যারা দেয় তাদের নাম ধরে বলি। আচ্ছা, হা হা দিছে একজন, তাবাসসুম আর ওহিদুল। চলো আমরা তাবাসসুমের নামটা নেই। মাশাআল্লাহ, নামটা তো সুন্দর, কিন্তু নিজেকে গাধি প্রমাণ করে দিল, খুবই দুঃখের বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি গাধি তাবাসসুম কি বলেছে। বললাম যে গাধি তাবাসসুম কাম হেয়ার, কি বললাম, কাম হেয়ার, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে আমরা বলি সম্বোধন করি। সম্বোধনের এই প্রসেসটাকে বলা হয় ভোকেটিভ। আমরা ভোকেটিভ কেস বলি এটাকে, তোমাদেরকে পজেসিভ কেস বলাই বা পড়িয়েছি পজেশন বোঝানোর জন্য। যেমন ধরো এখানে আরেকজন হচ্ছে ওহিদুল মিয়া, আরেক গাধা। এই ওহিদুল মিয়াকে ধরো, বললাম যে ওহিদুল মিয়ার একটা কি আছে, ওহিদুল মিয়ার একটা ডাঙ্কি আছে, কি আছে, ডাঙ্কি আছে। তাহলে তার এই ডাঙ্কিটা তার পজেশন বোঝায়, তাহলে বললাম ওহিদুলস ডাঙ্কি, কি বললাম, ওহিদুলস ডাঙ্কি। এটাকে আমরা কি বলেছিলাম, এটাকে আমরা বলতাম যে পজেসিভ, নাউন পজেসিভ যেটা, ঠিক আছে? সো তাবাসসুম কাম হেয়ার, এই যে ভোকেটিভ কেসটা, এই জিনিসটার ক্ষেত্রে সম্বোধনে আমরা কমা ইউজ করি, তাই না বাবা? কিন্তু মাঝে মাঝে যেটা হয়, যে এইটা যদি এমন হয়, এটা ভোকেটিভের উপর অনেক জোর দেওয়া হয়। যেমন আমরা বললাম, ও মাই চাইল্ড ডোন্ট ডু দ্যাট, আল্লাহ বাচ্চাটা এটা করো না। তাহলে আমি কি বললাম, এই যে ও মাই চাইল্ড। এখন তুমি স্বভাবত ভাবতে পারো, ভাইয়া এইখানে তো চাইল্ডকে ডাকি দিছে, কিন্তু এটা কি করছে, এটা অনেক বেশি এমফেসিস দিছে। এটা কি করেছে, অনেক বেশি এমফেসিস দিছে, মানে গুরুত্ব দিছে, জোর দিছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে ভোকেটিভ, ভোকেটিভ ইজ ইমফ্যাটিক, ইফ ভোকেটিভ ইজ ইমফ্যাটিক, আমরা যদি এটাকে জোরদার জন্য ইউজ করি, ইউ হ্যাভ টু ইউজ এক্সক্লেমেশন মার্ক। কি মার্ক ইউজ করতে হবে, এক্সক্লেমেশন মার্ক ইউজ করতে হবে। তাহলে ও মাই চাইল্ড এর পর আমরা কি ইউজ করব, এই যে এটা ইউজ করব, কি ইউজ করব, আমরা এইটা ইউজ করব, ঠিক আছে? যে ও মাই চাইল্ড ডোন্ট ডু দ্যাট। তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে ভাইয়া, এই ক্ষেত্রে যেটা হতে পারে, যে আমরা কিন্তু পড়িয়েছি তোমাদেরকে যে এলাস হি ইজ নো মোর, আমি এটা তোমাদেরকে পড়িয়েছি, রাইট? আমরা যখন এক্সক্লেমেশন পড়াইছি, তখন কিন্তু তোমাদেরকে বলছি যে এই এলাসের পরে কি হয়, যে এরকম এরকম হয়, তার মানে হচ্ছে ক্যাপিটাল হয়, হি ইজ নো মোর, আমরা বলিয়েছি তোমাদেরকে। তাহলে বুঝার চেষ্টা করো, এই ও মাই চাইল্ডের পরে কিন্তু কোনো স্মল লেটার হবে না, কি হবে, ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা কি লিখলাম, যে ও মাই চাইল্ড ডোন্ট ডু দ্যাট, কি লিখলাম আমরা, ডোন্ট ডু দ্যাট, ও মাই চাইল্ড ডোন্ট ডু দ্যাট। তাহলে এই জিনিসটা একটু মাথায় রেখো। কথাগুলোকে আবারও বলছি, যখন আমরা এক্সক্লেমেশন মার্কটা ইউজ করব, তারপরে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব, কি ইউজ করব, আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব, রাইট? আমরা কি ইউজ করব, আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। তাহলে এইটা যেন ভুল না হয়, এইখানে কমার পরে কিন্তু ক্যাপিটাল লেটার হয় না, কমার পরে স্মল লেটার হয়। আচ্ছা যাই হোক, অফেন্স ফিল করো না, আমি এক্সট্রিমলি সরি। ওহিদুল আর তাবাসসুমের কাছে তোমরা হাহা দাও, ইচ্ছা মতো হাহা দাও, কোনো সমস্যা নেই বাবা। আমি জাস্ট তোমাদের সাথে একটু দুষ্টুমি করলাম। যদি তারপরেও তোমরা কষ্ট পেয়ে থাকো, তাহলে আমি একদম অন্তরের অন্তরস্থল থেকে সরি, ঠিক আছে? আশা করছি তোমরা আমার সরিটাকে অ্যাকসেপ্ট করবা। যদি ক্লাসে থাকো, আর যদি না থাকো, রেকর্ডটা এসে শুনে নিবা, এবং ওদেরকে তোমরাও একটু জানাই দিবা মেনশন করে, যে ভাইয়া সরি বলছে তোমাদের কাছে, জাস্ট একটু দুষ্টামি করলাম। তোমরাও যেহেতু বুঝতে পারছো না, নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে, তোমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। তুমি বই নিয়ে সারাদিন বসে থাকবা, টু বি অনেস্ট,
তুমি বই নিয়ে সারাদিন বসে থাকবা, কিন্তু তুমি এগুলোকে গুরুত্ব দিবা না। দ্যাটস ওয়াই আমি চাই তোমরা এইখানে জিনিসগুলো দেখে যাও, যাতে করে এই ছোটখাটো জিনিসগুলো তোমরা মিস না করো। বাবা, আমার উদ্দেশ্য একটাই, যদি আমার উদ্দেশ্য যদি তোমাদের ভালো না লাগে সেটাও আমাকে বলবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার উদ্দেশ্য এতটুকুই, আর কিচ্ছু না। সো যাই হোক, জোকস অ্যাপার্ট, অনেক দুষ্টামি করলাম, ডোন্ট মাইন্ড, ঠিক আছে? ওকে ডান, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ডান, ঠিক আছে, আল্লাহ, ওকে ডান, ঠিক আছে, চলো, ওকে। হ্যাঁ, আমি আবারও বলছি, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে গুড মর্নিং, তুমি মনে করতেছো ভাইয়া গুড মর্নিং বলছে, গুড মর্নিং বলার পরে আমরা অনেক সময় কি ইউজ করি, এই যে এইটা ইউজ করি। সো অতি আবেগ বোঝানোর ক্ষেত্রে গুড মর্নিং এর ক্ষেত্রে আমরা এইটা ইউজ করি, তবে গুড মর্নিং এর পরে ফুল স্টপ দিলেও কোনো সমস্যা নেই। গুড মর্নিং এর পরে ফুল স্টপ দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এই হচ্ছে কথা, আর কিচ্ছু না, আর কোনো ঘটনা নেই, আর কোনো কারণ নেই, রাইট? আর কোনো ঘটনা নেই, আর কোনো কারণ নেই, ওকে ডান, ঠিক আছে। না, অনেক সময় ফুল সেন্টেন্সের পরে হয়, বাট ফুল সেন্টেন্সের পরে এটা খুব কম হয়, খুব কম হয়, খুব কম হয়, ঠিক আছে? এই হচ্ছে কথা। ওকে ডান, ঠিক আছে, ওকে ডান, ঠিক আছে, ডান 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 ডান, ওকে, ঠিক আছে, ওকে, ওকে, আচ্ছা ডান, ঠিক আছে। দেখি তারপরে আমরা দেখি, তারপরে আমাদের কি জানতে পারি। তারপরে যে জিনিসটা আমরা জানবো, যেটা আমাদের জানা খুবই জরুরি এবং যেটা আমাদের না জানলেই নয়, সেটা হচ্ছে কি জানো? সেইটা হচ্ছে এইটা, যে আমাদের কোলন সম্পর্কে জানতে হবে। এবং কোলন সম্পর্কে আজকে যা বলবো সেটা যদি বাবা তুমি মনে রাখতে পারো, এই কোলন নিয়ে তোমার আর কোনো প্রকার ঝামেলা হবে না। সো যারা যারা একটু অমনোযোগী আছি তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো, তোমরা কোলনকে বানান যে ভুল করছি এই বানানটা বোঝার চেষ্টা করো। তোমাদের মনোযোগ আকর্ষণের জন্য কোলন বানানটা ভুল করলাম, কিন্তু দুঃখের বিষয় কেউই আমাকে কমেন্ট বক্সে কি করলা না, জানাইলা না যে ভাইয়া কোলন বানানটা তো ভুল করে লিখছেন। তার মানে আমাদের মনোযোগটা এখনো পড়াশোনায় নাই। মনোযোগ পড়াশোনায় আনো প্লিজ, মনোযোগ পড়াশোনায় আনো। কোলনের ক্ষেত্রে একটা এল, কোলনের যে নিয়মটা আমরা আজকে পড়বো খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তাহলে কোলন আর সেমিকোলনের মধ্যে পার্থক্যটা কি বুঝতে হবে। আমরা সেমিকোলনের ক্ষেত্রে কি বলেছিলাম বাবা? আমরা সেমিকোলনের ক্ষেত্রে বলেছিলাম যে ফুল স্টপ থেকে কম, ফুল স্টপ থেকে কম, কিন্তু কমা থেকে বেশি, কমা থেকে বেশি, এরকম একটা ঘটনা। ফুল স্টপ থেকে কম কিন্তু কমা থেকে বেশি, এমন জায়গায় আমরা ইউজ করে থাকি সেমিকোলন। তাহলে কোলনটা কোথায় ইউজ করি? কোলনটা সেমিকোলনের থেকে একটু লেন্দি কোনো থামানো বা বিরতিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে সেমিকোলন থেকেও একটু বেশি, সেমিকোলন থেকেও একটু বেশি বিরতি, একটু বেশি বিরতি বোঝানোর জন্য, বিরতি বোঝানোর জন্য এই কোলন ব্যবহার করা হয়। তাহলে কোলনের যে প্রথম নিয়মটা, এটা পরীক্ষায় আসবেই, কথাটা মনে রাখো, যারা মিস করবা তারা আর পারবা না, ঠিক আছে? এটা হবে কি, আসবেই, ঠিক আছে? ওকে ডান, তাহলে চলো, ওকে, ওকে ডান, তাহলে দেখি আমরা কি করতে পারি, রাইট? আমরা প্রথম যে ঘটনাটা দেখব সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বাক্যে তিনটা জিনিস দেখব, অ্যাজ ফলোস, প্লিজ মনোযোগ দাও, অ্যাজ ফলোস। তারপরে আমরা দেখব কি, দেখব দা ফলোইং, আমরা কি দেখব, দা ফলোইং। তারপরে আমরা দেখতে পারি হচ্ছে দাস, এই তিনটা মেইনলি, এগুলা ছাড়াও আরো অনেক কিছু ইউজ হইতে পারে। মূলত এই অ্যাজ ফলোজ আর দা ফলোইংটা বেশি ইউজ হয়। যখনই বাবা তোমরা কোনো একটা সিন টেক্সটে এগুলা দেখবা, তখন তোমাদের মাথায় রাখতে হবে এদের ক্ষেত্রে যদি কোনো প্রকার তালিকা তৈরি করা হয়, কি তৈরি করা হয়, তালিকা তৈরি করা হয়, মানে উদাহরণ, তালিকা বা উদাহরণ তৈরি করা হয়, সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি হবে, এই কোলন হবে, কি হবে, কোলন হবে। ভাইয়া লাইনটা তাড়াতাড়ি লিখে দেন, আর তো সহ্য হচ্ছে না। হ্যাঁ, ধরো আমরা লিখলাম যে হিজ ভার্চুস, কি লিখেছি, হিজ ভার্চুস আর অ্যাজ ফলোস, তখন আমরা কি করব, এরকম একটা কোলন দিব।
তারপরে আমরা কি করব, এর ভিতরে যত প্রকার জিনিস আছে এই জিনিসগুলোকে লেখার চেষ্টা করব। আমরা লিখতে পারি সিনসিয়ারিটি, তার যতগুলো ভালো গুণ আছে তার ভিতরে সিনসিয়ারিটিটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে পাংচুয়ালিটি, কি বললাম, পাংচুয়ালিটি। তারপরে বললাম হচ্ছে ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস। তাহলে এইগুলো হচ্ছে তার ভিতরে যে ভার্চুস গুলো আছে সেগুলা, এবং এর মাঝখানে আমরা আবার কি ইউজ করলাম, কমাও ইউজ করলাম। তাহলে এই যে অ্যাজ ফলোস কথাটা যেখানে পাবা, অ্যাজ ফলোস কথাটা যেখানে পাবা বাবা, সেখানে তোমরা কি ইউজ করার চেষ্টা করবা, কোলন ইউজ করার চেষ্টা করবা। আচ্ছা, আশা করি এটা মাথায় রাখবা। এটা কোথায় ইউজ করবা, এই কোলনটা কোথায় ইউজ করবা, এই অ্যাজ ফলোজ বা ফলোইং, এইসব ক্ষেত্রে যখন কোনো প্রকার তালিকা করা হবে, লিস্টি করা হবে, তখন তোমরা এটা ইউজ করবা। এই ওয়ার্ড গুলো মাথায় রেখো প্লিজ, এই যে অ্যাজ ফলো, ফলোইং, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে সময়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে। সময়ের ক্ষেত্রে আমরা ইউজ করি, এটা আমাদের বলতেও হয় না। আমরা ঘন্টা আর মিনিটের মাঝখানে, ঘন্টা মানে হচ্ছে আওয়ার, মিনিট তো মিনিটই বললাম, তাহলে এই দুইটার মাঝখানে আমরা কি করি, আমরা এই যে এরকম কোলন ইউজ করি। ভাইয়া কিভাবে, ভাইয়া এখন কয়টা বাজে, এখন বাবা বাজে 10টা 34। তাহলে আমি লিখলাম যে 10, আমি এখন কি দিব, আমি দিব হচ্ছে এই যে কোলন, আমার মিনিট হচ্ছে কত, 34, 34। তাহলে এই যে আমার 10:34, এই হচ্ছে আমার ঘটনাটা, আমি কি করব, 10:34। এখন যদি তোমার পরীক্ষার হলে এম এইভাবে দেওয়া থাকে অথবা পিএম এভাবে দেওয়া থাকে, তাহলে আর তোমাকে আলাদা করে ওই পি ডট এম অথবা এ ডট এম লেখার কোনো প্রয়োজন নাই। পরীক্ষার হলে যদি এরকম ডিরেক্ট ছোট হাতের এরকম দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এই পিএম অথবা এম কে লেখার কোনো প্রয়োজন নাই। তবে কখন লিখতে পারি, আমরা দেখি যে কোশ্চেনের প্যাটার্নে অনেক চেঞ্জ আসে, তখন যদি আমরা দেখি যে না, এক জায়গায় কি করেছে, এরকম এ ডট এম লিখেছে, অথবা এ ডট এম লিখেছে, অথবা পি ডট এম এইভাবে লিখেছে, অথবা আবার পি ডট এম বড় হাতের মানে ক্যাপিটাল লেটার লিখেছে, তখন আমরা কি করতে পারি, তখন আমরা কি করব, এই ধরনের জিনিসের ক্ষেত্রেও এটা এ ডট এম, পি ডট এম ইউজ করব। যদি একাধিক জায়গায় একই রকম জিনিস থাকে পরীক্ষার হলে, তাহলে আর এম আর পিএম কে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এই কথাগুলো একটু মাথায় রাখিও, এই কথাগুলো একটু মাথায় রাখিও, তাহলেই তোমাদের কাজে দিবে, তাহলেই তোমাদের কাজে দিবে, ঠিক আছে। সেই কথাগুলো একটু মাথায় রাখিও। এই এএমপিএম যদি পরীক্ষার হলে এরকম দেওয়া থাকে বেশিরভাগ জায়গায়, তাহলে আর এদেরকে চেঞ্জ করার দরকার নেই। কিন্তু কিন্তু যদি এক জায়গায় এরকম থাকে আবার এক জায়গায় এরকম থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে রিস্ক না নিয়ে এই যে প্যাটার্নটা আছে দাগ দিয়ে দিলাম, এইটা ইউজ করাটাই বেটার। এবং দুইটার পরেই কিন্তু ফুল স্টপ হবে, অ্যান্টি মেরিডিয়ান, পোস্ট মেরিডিয়ান, এর ব্যাপারে আমি বলে দিয়েছিলাম, এর ব্যাপারে আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। কোলনের আরেকটা ব্যবহার কি ভাইয়া, কোলনের আরেকটা ব্যবহার তো ডায়লগে আছেই। ধরো দুইজন ডায়লগ খেলতেছে, একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বি, তাদের কথাগুলোকে আমরা কি দিয়ে আমরা কি করি, আমরা সম্বোধনটাকে বোঝানোর জন্য আমরা এখানে কোলন ইউজ করি। যে এ বললো যে হাউ আর ইউ, হাউ আর ইউ, বি বললো যে আই এম ওকে। বলো তো হয়েছে কিনা, আমার কি সেন্টেন্সটা হয়েছে, হুম। তাহলে কি করতে হবে, এই যে এখানে একটা কন্ট্রাকশন দিতে হবে, কারণ এই কন্ট্রাকশনটা মানেই হচ্ছে আই এম। এই ছোট ছোট জিনিসগুলাই আসে ভাইয়া পরীক্ষার হলে, বিশ্বাস করো এই ছোট ছোট জিনিসগুলাই আসে, আর এগুলাই আমরা অনেক সময় ভুল করে দিয়ে আসি। তো যদি আমরা এগুলো ভুল করতে না চাই, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, যে এ হচ্ছে আমাদের স্পিকার আর এই হচ্ছে তার কোটেশন। তাহলে আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করে লিখি, যে এ হচ্ছে আমাদের স্পিকার, কে, বক্তা, স্পিকার, আর এইটা হচ্ছে আমাদের কি, কোটেশন, তার মানে যেই কোটটা সে করেছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি কোটেশন। তাহলে এদেরকে আলাদা করার জন্য আমরা কোনটা ইউজ করতেছি, আমরা হচ্ছে কোলন ইউজ করতেছি, ঠিক আছে, আমরা কোলন ইউজ করতেছি। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া কোলনটা কি এইভাবে আসে পরীক্ষায়, আসলে কোলনটা খুব কম আসে,
কোলনটা পরীক্ষায় খুব কম আসে, কারণ যদি কোলন দিয়ে সেন্টেন্স আলাদা করতে দেয়া হয় তাহলে কিন্তু হুড়ুহুড়ি লেগে যাবে, অনেক কঠিন হয়ে যাবে, এগুলোকে আলাদা করা খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য কোলনটাকে বাক্যে এত ব্যবহার করা হয় না। সো আমরা আর বেশি এটা নিয়ম জানবো না। আমরা এখন লাস্টে যে নিয়মটা জানবো সেটা হচ্ছে আগে সেমিকোলনের নিয়ম, ঠিক আছে? আমরা কি জানবো? সেমিকোলন। তারপর আমরা একটা প্র্যাকটিস করব আমাদের বোঝার সাথে, তারপরে আমরা ক্যাপিটালাইজেশনটা ধরতে পারবো। তারপর যদি তোমাদের খুব বেশি বোরিং লাগে তাহলে ক্লাস না হয় শেষ করে দিলাম, কোনো সমস্যা নাই, আমার প্রবলেম নাই, কিন্তু আমার টার্গেট আছে যে আমরা দেখব। সেমিকোলনের কথাটা আমি বারবার বলছি যে ফুল স্টপ থেকে কম কিন্তু কমা থেকে বেশি। তাহলে সেমিকোলনের ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখবা, যখন আমরা দুইটা বাক্যকে মানে বাক্যাংশকে, বাক্যাংশ বুঝো, এটা হচ্ছে আমার বাক্যাংশ, আমরা এটা কি বলতেছি? বাক্যাংশ, যার ইংলিশটা কি? ক্লজ। ক্লজকে যখন আমরা এন্ড অথবা বিকজ এগুলো দ্বারা আমরা কি করতেছি না, এগুলো দ্বারা যুক্ত করতেছি না, এগুলো দ্বারা কি করতেছি না, এগুলো দ্বারা যুক্ত না করে, এগুলো দ্বারা যুক্ত না করে, যুক্ত না করে আমরা কি করতে পারি? আমরা দেখতে পারি, কি করতে পারি, এই যে যুক্ত না করে আমরা এদের বিপরীতে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। তার মানে দেখো, হি অলওয়েজ ডাজ ওয়েল ইন দ্য এক্সাম, আমি কি লিখলাম? আমি বড় করে লিখলাম, হি অলওয়েজ ডাজ ওয়েল ইন দ্য এক্সাম বিকজ হি ক্যান ইজিলি, এই যে দেখো মোডাল ভার্বের পরে অ্যাডভার্ব ইউজ হচ্ছে, হি ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। তাহলে আমি কি বললাম? একটা বাক্য, হি অলওয়েজ ডাজ ওয়েল ইন দ্য এক্সাম, সে সব সময় এক্সামে ভালো করতে পারে। তার কারণটা কি বাবা? তার মূল কারণটা হচ্ছে, তার মূল কারণটা হচ্ছে সে সব সময় কি করতে পারে, সেই সব সময় সে কি করতে পারে, সে সব সময় হচ্ছে এই লেসন গুলোকে খুব সুন্দরভাবে সহজভাবে কি করতে পারে, তারা আন্ডারস্ট্যান্ড করতে পারে। তাহলে এখন আমরা যদি এই বাক্যটাকে সেমিকোলন দিয়ে লিখতে চাই তাহলে এই বিকজ বাবাজিকে কি করতে হবে, এখান থেকে ভ্যানিশ করতে হবে। তাহলে বিকজকে আমরা কি করব? আমরা বিকজকে এখন ভ্যানিশ করব, কি করব? ভ্যানিশ করব। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব অলওয়েজ, হি অলওয়েজ ডাজ ওয়েল ইন দ্য এক্সাম, এক্সাম। বিকজকে ভ্যানিশ করলে আমার কি আনতে হবে? এই যে আমার সেমিকোলন, আমার সেমিকোলন। তাহলে সেমিকোলনের পরে জানি কি হয়? স্মল লেটার হয়। কি হয়? স্মল লেটার হয়। তাহলে সরি, তাহলে আমরা এখন কি লিখবো? হি ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। এই হচ্ছে ঘটনাগুলো। সেমিকোলনের ক্ষেত্রে এই টাইপের ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? ঠিক আছে, এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে, ওকে ডান, ওকে ডান, ঠিক আছে, ওকে। সো এই ঘটনাগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো ভাইয়া প্রশ্ন আবারও আসতেছে, ভাইয়া সেমিকোলন কে আসবে পরীক্ষায়? সরাসরি বলেন না, আসলে সেমিকোলন আসাটা খুবই কঠিন, সেমিকোলন সহজে আসে না, ঠিক আছে? তারপরও দেখো আরেকটা ইনস্ট্যান্ট, আরেকটা ঘটনা তোমাদেরকে শিখাই দেই। এই ঘটনাটা যদি দেখো তাহলে তোমরা কি করতে পারবা? তোমরা অ্যান্সার গুলো দিতে হয়তো পারবা, তোমরা অ্যান্সার গুলো কি করতে পারবা? দিতে হয়তো পারবা, ঠিক আছে? দিতে হয়তো পারবা। তাহলে দেখো আমরা সেমিকোলনটাকে আরেকটু কিভাবে দেখতে পারি। আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা আলাদা আলাদা কি হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হতে পারে। তো এই কম্পাউন্ড সেন্টেন্সে যখন আলাদা আলাদা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয় তখন ওই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি যুক্ত না হয় তখন সেই ক্ষেত্রে সেমিকোলন আমরা বসাইতে পারি। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি একটা ওয়ার্ড যে টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান। কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এমন সেন্টেন্স,
কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এমন সেন্টেন্স যেখানে দুইটা ক্লজও থাকতে পারে, একাধিক ক্লজও থাকতে পারে। এই যে আমার একটা ক্লজ, আরেকটা ক্লজ যুক্ত হচ্ছে প্লাস দিয়ে, ধরো এই ক্লজটা, ঠিক আছে, এটা একটা ক্লজ। এখন এই প্লাসের জায়গায় আগে আমাদের কি বসে? এই প্লাসের জায়গায় আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন বসে। কোঅর্ডিনেটিং কনজাংশন বসে মানে সংযুক্তকারী কনজাংশন। সংযুক্তকারী কনজাংশন, ধীরে ধীরে বুঝো। তাহলে বাবা এই কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে যদি সরিয়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? সেই ক্ষেত্রে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। টু আর্ন হিজ হিউম্যান অ্যান্ড টু ফরগিভ ডিভাইন। তার মানে এই ক্ষেত্রে টু আর ইজ হিউম্যান এন্ড টু ফরগিভ ইজ ডিভাইন, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই এন্ড এর জায়গায় আমরা সেমিকোলনটাকে ইউজ করতে পারি। সো ইন দ্যাট রিগার্ড টু আর ইজ হিউম্যান মানে ভুল করা তো মানুষেরই, মানুষ মাত্রই ভুল। এই সেমিকোলন টু ফরগিভ ডিভাইন, টু ফরগিভ ডিভাইন। সো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে তুমি বলতে পারো যে ভাইয়া এইটা আমরা কেন বুঝবো বা এটা আমরা কেন করব? দেখো টু ফরগিভ ইজ ডিভাইন দিলেও হয়, হ্যাঁ ইজ দিলেও হয় বাবা, ইজও দেওয়া যায়। এখানে তো ইজ দিছি একবার, আচ্ছা ঠিক আছে, আমি এই যে টু ফরগিভ ইজ ডিভাইন এই যে দিলাম, ঠিক আছে, টু ফরগিভ ইজ ডিভাইন। ওকে, সো টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন, এটা দিলেও হয়, এটা দিলেও কোনো সেন্টেন্স ভুল হয় না। সো ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা না, ব্যাপারটা হচ্ছে পরীক্ষার হলে আমি কিভাবে বুঝবো? আবারও বলছি, পরীক্ষার হলে এমন কোনো নজির বা এমন কোনো নমুনা আমরা দেখি না, সহজে দেখি না বলেই আমরা এই ব্যবহারগুলো খুব কম করি। আমাদের কিন্তু এই ব্যবহারগুলো খুব কম পড়ানো হয় এবং এগুলো না জানলেও খুব প্রবলেম হয় না, এগুলো না জানলেও খুব প্রবলেম হয় না, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। তো এখন আসো যে আমাদের অ্যাপোস্ট্রফি যেটা আছে, আমি আবারও বলতেছি কি, আমাদের যে অ্যাপোস্ট্রফি আছে সেইটার একটা ঘটনা আমি তোমাদেরকে একটু বলি, ঠিক আছে। অ্যাপোস্ট্রফির ঘটনাটা দেখো, আমি তোমাদেরকে বলি, আমি অ্যাপোস্ট্রফি সম্পর্কে এর আগের ক্লাসেও পড়িয়েছি। অ্যাপোস্ট্রফি সম্পর্কে একটা ঘটনা বলি। অ্যাপোস্ট্রফিতে তোমার কন্ট্রাকশন আছে, আমরা কি বলেছি? এই যে কন্ট্রাকশন আছে, কন্ট্রাকশন। কন্ট্রাকশন আমরা কিভাবে ইউজ করেছি? যেমন আমি ইউজ করেছি আই এম, একটু আগে ইউজ করলাম, যেটাকে আমরা লিখতে পারি আই এম। আমরা ইউজ করেছি হি ইজ, যেটাকে আমরা বলতে পারি হি ইজ, ঠিক আছে। আবার আমরা অ্যাপোস্ট্রফিটা কোনো পজিশনকে বোঝানোর জন্য ইউজ করেছি, এই যে পজিশনকে বোঝানোর জন্য। যেমন রহিমের একটা কলম আছে, তাহলে রহিমের কি আছে? একটা পেন আছে, তার মানে এটাকে আমরা বলেছি রহিমস, এই যে একটা অ্যাপোস্ট্রফি এস, রহিমস পেন, রাইট, রহিমস পেন। এখন একটা জিনিস মনে রাখতে হবে, কখনো কখনো কোন একটা সাল অথবা বর্ণ বা সংখ্যা প্লুরাল করতে গেলে কি বলেছি? কোন একটা সাল মানে হচ্ছে ইয়ার বা বর্ণ বা সংখ্যা, এগুলাকে প্লুরাল করতে হলে এগুলাকে কি বোঝানোর জন্য? এগুলাকে প্লুরাল অর্থে বোঝানোর জন্য, প্লুরাল অর্থে বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? এগুলোকে প্লুরাল অর্থে বোঝানোর জন্য আমরা অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করি। যেমন আমি বলি ডিউরিং দ্য 1990s, এই ক্ষেত্রে একটা এই যে 90s, দেখো তো এই জিনিসটা, আমি তো ক্যামেরায় আসতে পারলে আমার খুব ভালো লাগতো, আমি ক্যামেরায় আসি, দেখো আমার কথা বোঝা যায় কিনা, ক্যামেরায় আসতে পারলে মজাই লাগে। ব্যাপারটা হচ্ছে ডিউরিং দ্য 90s, এই যে তোমরা 1990 এর পরে যে ইজ কথাটা বলো, দেখো তো বাংলায় কি বলো? এই যে ইজ আসে না, বলো তো উচ্চারণ করার সময়, ডিউরিং দ্য 1990s, এই ইজের জন্য আমরা কি করি? এই যে আমার অ্যাপোস্ট্রফি এস, এইটা ইউজ করি। অর্থাৎ ওই সময়ের ঘটনাটাকে আমরা প্লুরাল অর্থে বোঝাচ্ছি। কি অর্থে বোঝাচ্ছি? প্লুরাল অর্থে বোঝাচ্ছি। মানে 90 এর দশকে আমরা বলতে পারি 80-র দশকে, মানে 1980s, এই যে এর জন্য 80s এর জন্য আমরা এই অ্যাপোস্ট্রফি এসটাকে ব্যবহার করতেছি। সো এই জিনিসগুলো না অনেক গুরুত্বপূর্ণ, এগুলা খেয়াল রাখো। সো এই যে ডিউরিং দ্য 1990s, ডিউরিং দ্য 1880s, এইসব ক্ষেত্রে আমরা এই অ্যাপোস্ট্রফিকে ইউজ করতে পারি, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে যে পাংচুয়েশন মার্ক অনেক টাইপের আছে, অনেক কিছু আমরা ইউজ করতে পারি, কিন্তু আমাদের সবকিছু পরীক্ষায় আসবে না। সো এটা নিয়ে ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না, এটা নিয়ে কনফিউজ হওয়ারও দরকার নেই, কারণ কনফিউজ হইলেই সব শেষ। সো দেখো আমরা যখন দুইটা বাক্য লিখবো,
লিখবো, আমরা যখন দুইটা বাক্য লিখবো আমরা বলতে পারি যে আই অ্যাম হ্যাপি, আবার লিখতে পারি কি যে আই অ্যাম হ্যাপি। তাহলে এই দুইটা বাক্যের ভিতরে গঠনগত পার্থক্য কি? এই দুইটা বাক্যের ভিতরে গঠনগত পার্থক্য কি বলতো? গঠনগত পার্থক্যটা হচ্ছে যে এই হ্যাপিটা তোমার একটা মনের অবস্থাকে বোঝাচ্ছে এবং এইটাকে বলা হয় প্রিডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। আমি এখানে লিখতে পারি যে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। আর এই ক্ষেত্রে যেহেতু এই যে আমার বড় হাতের এইচ মানে আমার লেটারটা, আমার এইচটা যখন আমার কি হচ্ছে ক্যাপিটাল হচ্ছে, এটা কি আছে ক্যাপিটাল লেটার, তখন আমি বলতে পারি যে আমার নাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, মাই নেম ইজ হ্যাপি, এই টাইপের। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে প্রপার নাউন হিসেবে ধরতে পারি, প্রপার নাউন হিসেবে ধরতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এইটাই যে তুমি কিভাবে নিচ্ছ, তুমি কিভাবে বুঝছো, দিন শেষে ঘটনাটা এটাই। সো পাংচুয়েশন মার্ক খুব কঠিন কিছু না, ফার্স্ট অফ অল পাংচুয়েশন মার্ক কনফিউজড হওয়ার মতো কিছু না। কারণ আমি যদি বলি যে ইউ আর কনফিউজড, ইউ আর কনফিউজড, আমাকে বলো তো এই কনফিউজড এটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? এটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? দেখি কে কি বলে, আমি একটু দেখি যারা যারা ক্লাসে আসি তারা কতটুকু মনোযোগ দিয়ে আসি নাকি শুধু শুধুই বসে আছি, যে এটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ। তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলাতে, তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলাতে বাবা এগুলা বারবার আসবে, এগুলা বারবার আসবে, বারবার চোখের সামনে আসবে। ইউ আর কনফিউজ, তুমি কনফিউজ। এখন তোমার কনফিউজ হলে হবে না, তাহলে এই কনফিউজটা কি ভার্ব হিসেবে নিব নাকি অ্যাডজেক্টিভ হিসেবে নিব, আগে আমাকে বুঝতে হবে। তাহলে ঘটনাটা কি ছিল, সিম্পল ভাবে ঘটনাটা ছিল হচ্ছে যে আমরা জানি যে কনফিউজ একটা ভার্ব, এই কনফিউজের ভার্বের ওয়ান, তাহলে এটার ভার্বের টু কি কনফিউজড, আবার ভার্বের থ্রিও এটা কনফিউজড। সো এই ওয়ার্ডই হচ্ছে এমন এক কনফিউজ জিনিস যে তুমি তো ভাবতেই পারো ভাই এটা তো ভার্ব হতেই পারে, কিন্তু ওই যে একটু আগে বললাম যে প্রেডিকেটিভ ইউজ, প্রেডিকেটিভ ইউজ মানে এই বি ভার্ব বা হেল্পিং ভার্বের পরে মাঝে মাঝে কি বসে, মাঝে মাঝে না, এটা মেইনলি বসে অ্যাডজেক্টিভটা, তাই এটার অ্যান্সার নিঃসন্দেহে কি হবে অ্যাডজেক্টিভ। সো পরীক্ষার হলে অ্যাডমিশন টেস্টে হোক তোমার ভার্সিটি মেডিকেল, তুমি যদি দেওয়ার সময় তুমি এটাকে ভার্ব দাগিয়ে দিয়ে আসো তাড়াহুড়ায়, কারণ তোমার অনেক প্রেশার, তোমার অন্যান্য সাবজেক্ট আছে, তুমি কিন্তু নাম্বারটা হারাবে, তার সাথে সাথে কিন্তু এক্সট্রা নাম্বার যাবে। সো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে? ওকে, এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে এবং বুঝে বুঝে আমরা কি করব, বুঝে বুঝে আমরা মানে এগুলাকে ব্যবহার করব। সমস্যা নাই, পাংচুয়েশন মার্ক ইউজ মুখস্থ করার দরকার নাই, তোমরা মুখস্থ করে কোনো কিছু শিখো না, মুখস্থ করে কোনো কিছু শিখাটা কোনোদিন কাজে লাগে না, ঠিক আছে? ওকে, ওকে, ডান ডান ডান, ভেরি গুড ভেরি গুড। তাহলে এই জিনিসগুলো মাথায় রেখো, মাথায় রাখলেই কাজ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ওকে, ওকে, ডান, ঠিক আছে। ওকে, এখন বলো কি অবস্থা সবাই, পানি টানি পান করবা, কিছু খাবার দাবার খাবা, কিছু কিনে আনবা? রাতুল আছো? রাতুল? আচ্ছা, রাতুল মনে হয় ক্লাস করতে করতে ঘুমায় গেছে। তো তোমাদের কি অবস্থা দেখি, রাতুলই ঘুমায় গেছে, এখন তোমরা ঘুমায় গেছো কিনা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা প্র্যাকটিস করি আগে, তারপরে বুঝবো যে ঝিমানো ঘুমানো কতটুকু কি আসে বিষয়ে। প্র্যাকটিস কোথায়, খুলজা সিম সিম, খুলজা সিম সিম, খুলজা সিম সিম, এই যে চলে আসছে খুলজা সিম সিম না, এই যে আমাদের প্র্যাকটিসটা চলে আসছে। তো চলো, এইটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2019, এখানে বিভিন্ন বোর্ডের স্টুডেন্ট আছো, বিভিন্ন বোর্ডের স্টুডেন্টদের বিভিন্ন কি করতে হয়, তোমরা হচ্ছে আলটিমেটলি তোমাদেরকে এই প্র্যাকটিস গুলো করতে হয়। সো চলো, তোমরা যারা আছো যদি ঘুমায় না থাকো, তুমি যদি ঘুমায় না থাকো, আর যদি তুমি তোমার কাছের মানুষের জন্য ঘুমাও, তুমি ঘুমাও গো জান ঘুমাও ডট 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 এগুলো তোমরা না শুনে থাকো, তাহলে মনোযোগ দাও, মনোযোগ দিয়ে এইটাকে সলভ করার চেষ্টা করো। পরীক্ষার হলে এরকম আসবে যে দেয়ার আর 10 এরর্স, যেহেতু প্রশ্নপত্রের কাঠামোতে পরিবর্তন আসছে, সো এইখানে 10 এরর্স নাও
নাও লেখা থাকতে পারে, অন্য যে কোনো কিছু লেখা থাকতে পারে, অথবা লিখতে পারে যে দেয়ার আর সাম ইরোর্স, কি থাকতে পারে, সাম ইরোর্স, ঠিক আছে, দেয়ার আর সাম ইরোর্স ইন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোইং টেক্সট, মানে পরবর্তী যে টেক্সট গুলো আমরা দেখতে যাচ্ছি। রি রাইট, এই যে দেখো হাইফেনটা ইউজ করছে, তাহলে এইটাও কি বলতো, রি রাইট। আমরা হাইফেনের ব্যবহার বলছি যে দুই বা ততোধিক কম্পাউন্ড ওয়ার্ড, মানে যৌগিক শব্দ, এই যে রি একটা আর রাইট একটা, এদেরকে একত্রিত করার জন্য আমরা কি ইউজ করে থাকি, আমরা হাইফেন ইউজ করে থাকি। আসলে সব জায়গায় পড়াশোনা আছে, তাই না? এই হচ্ছে আমাদের হাইফেনের ব্যবহার, ঠিক আছে। সো রি রাইট দ্য টেক্সট কারেক্টিং দ্য ইরোর্স, অর্থাৎ ইরোর্স গুলোকে কারেক্ট করার জন্য বলছে, এবং সেটা আমাদের এখন করতে হবে। তাহলে চলো দেখি কার কার মনোযোগ আছে, কে কে পরীক্ষায় ভালো করতে চাই, কে কে পরীক্ষায় ভালো করতে চাই, চলো শুরু করি। তাহলে আমি বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ওয়েতে ডায়ালগ খুব বেশি আসে, ডায়ালগ অনেক বেশি আসে। তাহলে এখানে একটা ডায়ালগ আছে, রাইট? তাহলে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিতে দাও। ডান। তাহলে স্টুডেন্ট স্পিকার কি বলেছে, এই যে কোলন, এক্সকিউজ মি স্যার, এখন বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে এক্সকিউজ মি স্যার আমরা যে বলছি, তাহলে বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আমি স্যারের কাছে কি বলছি, কোনো কিছুর জন্য অনুমতি চাইতে যাচ্ছি, তাই এই যে স্যারকে বলছি, স্যার আপনি কি একটু শুনবেন, তাহলে এই যে এক্সকিউজ মি কথাটার পরে অবশ্যই কি বসবে, কমা বসবে, এক্সকিউজ মি কথাটার পরে অবশ্যই কমা বসবে। আর এই যে যাকে সম্বোধন করা হয়েছে তারপরে ফুল স্টপ বসবে। অনেকে সম্মান দেওয়ার জন্য এস কে বড় হাতের লেখো, কিন্তু এটা কিন্তু ভুল, কারণ স্যার এই ক্ষেত্রে কোনো প্রপার নাউন না। তো সেই ক্ষেত্রে তুমি যদি এস কে বড় হাতের লিখো তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। স্যার সম্মানের ব্যক্তি, মন থেকে সম্মান করো, দ্যাট ইজ ওকে, কিন্তু বেশি সম্মান দেখায় যদি তুমি এইখানে এই পার্টিকুলার এই ক্ষেত্রটাতে তুমি যদি এসটা বড় হাতে লিখো, ক্যাপিটাল লেটার লিখো, তাহলে সব শেষ, গেও, সব গেও, ঠিক আছে। তাহলে এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। তাহলে এইখানে আর কি কোনো প্রবলেম আছে, আইটা আমার বাক্যের এই যে শুরু, আমার এখানে ক্যাপিটাল মানে লেটার আছে, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস, তার মানে এইখানে আর তেমন কোনো প্রবলেম নাই। তাহলে আমরা দুইটা প্রবলেম পেয়ে গেলাম, রাইট? ডান। টিচার কি বললো, হোয়াট ক্লাস আর ইউ ইন, তাহলে দেখো হোয়াট ক্লাস আর ইউ ইন, এটা অবশ্যই একটা কোশ্চেন, কারণ এই হচ্ছে আমাদের কি, এই যে ইন্টারোগেটিভ কে মার্ক করার জন্য এই ডাব্লিউএইচ কোশ্চেন, কিন্তু এই ক্লাস হচ্ছে নাউন, তাই প্রোনাউন না, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কারণ আমি তোমাদেরকে বলেছি যে নাউনের আগে যদি কোনো প্রোনাউন বসে সেটাকে আমরা বলি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সো হোয়াট ক্লাস আর ইউ ইন, এই যে আমাদের এইখানে এইভাবে বসবে যে আপনি কোন ক্লাসে বা তুমি কোন ক্লাসে আছো, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমি তোমাদেরকে বলেছিলাম যে সব সময় এই যে কোন প্রকার নাউন বা প্রোনাউন বসানোর আগেই তোমার বি ভার্ব বসাইতে হবে। এই ভুলগুলো বাবা কোনোদিন তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ করো না, ঠিক আছে। ডান। স্টুডেন্ট বলতেছে স্যার, এখন বলতে পারো ভাইয়া এইখানে কেন এসটা বড় হাতের হলো, আপনি না বললেন কোনো সম্মান দেওয়ার, সম্মান হচ্ছে বুকের ভিতর থেকে আসবে, মন থেকে আসবে, ভাইয়া এখানে তো বাক্যটা শুরুই হয়েছে স্যার দিয়ে। তাহলে আমি তো বলেছি, তুমি জানো যে যে কোনো বাক্য শুরু করতে হলে সেখানে কি দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে। তাহলে স্যারের পরে কি দিতে হবে বাবা, কমা দিতে হবে। স্যার আই এম ইন ক্লাস এত, তাহলে দেখো আমি যখন বলবো যে আই এম ইন ক্লাস এত, এইটার পরেও কিন্তু একটা ফুল স্টপ দিতে হবে, যে আমি ক্লাস 11 পড়াশোনা করছি। আই এম আ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, আমি এখানে একজন নতুন অ্যাডমিটেড স্টুডেন্ট, নতুন ভাবে আমি এখানে অ্যাডমিট হয়েছি। তাহলে দেখো জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষার হলে কি করতে হবে, উঠিয়ে লিখতে হবে। আবারও বলছি, পাংচুয়েশন মার্ক ইদার এটা ডায়ালগ মুডে থাকুক অর এটা আমাদের এইভাবে টেক্সট আকারে থাকুক, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে তুলে তুলে লিখতে হবে, ঠিক আছে। ডান। এইটুকু বুঝতে পারছো? আমি একটু দেখি, অনেকে প্র্যাকটিস করার সময় দৌড় দিছে, বাবা চলে যাইস না, চলে গেলে লাভটা কি বলতো। হ্যাঁ, ইপসিতা রয় ভেরি গুড, পূর্ব ভেরি গুড, উজ্জ্বল হোসেন ঠিক লিখছো, প্রমন ঠিক লিখছো, মুজাহিদুল ঠিক লিখছো, আনবার ঠিক লিখছো, ইরফানও সঠিক লিখছো। ওকে ডান, ভেরি গুড ডান। তিশা ঠিক লিখছো, সারা ঠিক লিখছো, সবাই থ্যাংক ইউ, স্যালিউট, থ্যাংক ইউ।
ওকে, তারপরে দেখি, তারপরে বলতেছে টিচার যে ওকে টেল মি ইওর প্রবলেমস। এখন বুঝার চেষ্টা করো, এখানে কিন্তু শিক্ষক কি বলেছে, বলছে ওকে টেল মি ইওর প্রবলেম। যেহেতু বুঝতেছো যে ওকে এর পরে আমার এখানে কি আছে, এইখানে হচ্ছে এই অলরেডি আমার কি আছে বলতো, অলরেডি আমার কি আছে, অলরেডি আমার স্মল লেটার আছে। এইখানে একটা জিনিস আমরা করতে পারবো না, একটা জিনিস আমরা করতে পারবো না, সেটা হচ্ছে একটা পাংচুয়েশন মার্ককে ফোর্স করে বসিয়ে তারপরে সেইটা আর পরের অক্ষরটাকে চেঞ্জ করে ক্যাপিটাল লেটার বানাতে পারবো না। অর্থাৎ এই সিচুয়েশনে আমি ওকে লিখে কি করতে পারতাম, ফুল স্টপ দিতে পারতাম, দিয়ে আমি লিখতে পারতাম আবার টেল মি ইয়োর প্রবলেমস, টেল মি ইয়োর প্রবলেমস। কিন্তু এই ক্ষেত্রে কি হয়ে যেত, এটা আমরা ফোর্স করতাম যে না টি কে চেঞ্জ করে দিচ্ছি, সো ফোর্স না করে আমরা ওকে এর পরে কি দিব, কমা দিব, তাহলে সব ঠিক হয়ে যাবে। সো ওকে টেল মি ইওর প্রবলেমস, এইখানে একটা ফুল স্টপ দিতে হবে। এই ছোটখাটো ফুল স্টপ গুলো অনেক সময় ভুলে যাই, স্পেশালি ডায়ালগের সময়। কারণ আমরা যখন ডায়ালগ লিখি পরীক্ষায় বা লিখতাম, তখন আমরা কিন্তু এত পাংচুয়েশন মার্কের দিকে খেয়াল রাখতাম না, সো এই জিনিসগুলো আমাদের ছুটে যেত। ঠিক আছে, তারপরে স্টুডেন্ট কি বলেছে, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, এই যে আমাদের ইনফিনিটিভের ইউজ, তাই না, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রেজ এন্ড আ ক্লজ। তাহলে স্টুডেন্টের স্পষ্ট কথা, আমাকে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য বলেন। টিচার কি বললো, ডোন্ট ওয়ারি। দেখো তো বাবারা, এইখানে এই যে ডোন্ট ওয়ারির ভিতরে একটু ঝামেলা দেখতেছো না, একটু আগেই পড়ালাম কন্ট্রাকশন মার্ক, মনে আছে? তাহলে ডু নট মানে হচ্ছে এই যে ডোন্ট, তাহলে সেইখানে কি করতে হবে, এই যে এইখানে একটা এইরকম একটা কন্ট্রাকশন, এই যে অ্যাপোস্ট্রফি দিতে হবে আমাকে। তাহলে ডোন্ট মানে হচ্ছে ডু নট, ডু নট ওয়ারি, চিন্তা করো না। তাহলে এখন চিন্তা করো তো, এই ডু নট ওয়ারি কথাটা কি নর্মাল কোনো একটা কথা? এটা হচ্ছে কি, দেখো তো, এটা একটু খুব আবেগ নিয়ে একটা কথা বলছে না, যারে চিন্তা করো না, ঠিক আছে বুঝতে পারছি তো। এই যে তোমার এক ধরনের মানে আবেগ সূচক তাড়না, এইখান থেকে এই ওয়ারির ফুল স্টপটা চেঞ্জ হয়ে কি হবে জানো, এই ফুল স্টপটাকে চেঞ্জ করে আমরা কি দিব, এখানে একটা এক্সক্লেমেশন মার্ক দিব। সো এইটা সবচেয়ে বেশি প্রবলেম করে। অনেক সময় আমরা ডোন্ট ওয়ারির পরে ফুল স্টপ দিয়ে চলে যাই, এই ক্ষেত্রে আমরা ভাবি যে ঠিক আছে প্রবলেম নাই, কিন্তু এইখানেই প্রবলেমটা শুরু হয়। ঠিক আছে, সো যখন আমরা দেখবো যে কোনো ক্ষেত্রে একটা কিছু কেউ জানতে চাচ্ছে, কেউ এরকম কোনো অ্যান্সার দিচ্ছে, সো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এটাকে একটু চিন্তা করে তারপর উত্তর দেওয়ার, চিন্তা করে তারপর উত্তর দেওয়ার, তাড়াহুড়া না করে, তাড়াহুড়া না করে চিন্তা করে উত্তর দাও, তাহলে আর রিভিশনও করতে হয় না। তাহলে দেখো এখানে কি আছে, আই এল এল, তার মানে আই উইল। তাহলে এই আই এর পরে কি দিতে হবে, একটা এই যে কন্ট্রাকশন মার্ক, তার মানে হচ্ছে এই আই উইল মানে হচ্ছে এই যে আই will, তাহলে I will help you understand the difference, I will help you to understand the difference। ঠিক আছে, I will help you to understand the difference। সো এইভাবে করে তোমাদের কিন্তু পরীক্ষার আসছে। তাহলে একমাত্র প্রবলেম কোনটায় পেলাম, একমাত্র প্রবলেম পেলাম এই ডোন্ট ওয়ারি, এই ডোন্ট ওয়ারির এই এক্সক্লেমেশন মার্ক ছাড়া তেমন কোনো প্রবলেম আমাদের কিন্তু ফেস করতে হয়নি। ঠিক আছে, আমাদের কিন্তু প্রবলেম ফেস করতে হয়নি। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখো, এই জিনিসগুলো কি করবা, একটু মাথায় রাখবা যে কোন ক্ষেত্রে আমরা কি বসাচ্ছি, এবং এই প্র্যাকটিসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, রাইট? এই যে দেখো তোমরা অনেকেই ডোন্ট ওয়ারির পরে কি দাওনি, এক্সক্লেমেশন মার্ক দাওনি। এখন তোমরা বলতে পারো ভাইয়া এক্সক্লেমেশন মার্ক দিলে কি নাম্বার কাটবে কিনা। এখন দেখো এইটা হচ্ছে যে এক্সক্লেমেশন মার্কটা এই জন্য দিচ্ছি যে চিন্তার কোনো বিষয় নেই, এই ব্যাপারটা যতটা না বেশি আমাদের একটা মানে পজিটিভ স্টেটমেন্ট, তত বেশি হচ্ছে এটা তোমাকে একটা মানে কি দেখাচ্ছে, যে খুব আবেগ থেকে বোঝাচ্ছে। সো সেই ক্ষেত্রে ডোন্ট ওয়ারিটার পরে আমরা চাইলে এরকম দিতে পারি, আর এটা না দিলে তো ওই যে 10 ইরোর্সটা আসলে আর সম্ভব হয় না। সো সেই ক্ষেত্রেও আমরা এটা গুনে গুনে যদি চিন্তা করি, তাহলে এই জিনিসটা আমাদেরকে দিতে হয়। সো এই হচ্ছে ঘটনাটা। ওকে, সো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। ওকে, এই জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে। এই জিনিসগুলো যদি খেয়াল করতে পারি তাহলে প্রবলেম হবে না। সো পাংচুয়েশনে দু একটা এরকম থাকবেই, পাংচুয়েশনে দু একটা এরকম থাকবেই। তোমাকে এনশিওর করতে হবে, কি এনশিওর করতে হবে, যাতে তুমি প্রচুর প্র্যাকটিস করো। তুমি নিয়মগুলো জেনেছো, এখন তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। নাও ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, প্র্যাকটিস আ লট, রাইট? সো আমরা কি আরেকটা করব, বলো? আমরা কি আরেকটা করব, নাকি আরেকটা ক্লাস নিয়ে ক্যাপিটালাইজেশন এবং আরেকটু প্র্যাকটিস দেখাবো? তাড়াতাড়ি আমাকে বলো, তোমরা কি কি বলতে চাচ্ছ আমাকে জানাও। তাহলে আমরা বৃহস্পতিবার আমাদের একটা ক্লাস আছে, বাই দা ওয়ে আমাদের থার্সডে একটা ক্লাস আছে, আমরা কালকে এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যাতে করে তোমরা মনে রাখতে পারো। এখন তোমরা যদি বলো আমি কন্টিনিউ করব, তোমরা যদি না বলো তাহলে আমি ছেড়ে দিব, কোনো সমস্যা নেই, আমাকে জানাও।
ঠিক আছে, এক্সক্লেমেটরি না দিলে হবে না। এক্সক্লেমেটরি না দিলে আসলে এখানে 10 ইরোর্সটা বের হচ্ছে না, এই জন্য এক্সক্লেমেটরিটা এখানে দিয়ে ফোর্স করে আমরা এটাকে বের করতেছি। এবং অনেক সময় আবেগ তাড়িত হয়ে এক্সক্লেমেটরি দেওয়াই যায়, কারণ ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই, ডু নট ওয়ারি, এটা একটু কি আসে, এই যে এক্সক্লেমেশন মার্কের একটা কি আসে পরে এক্সপ্রেশনটা চলে আসে। সো এই হচ্ছে ঘটনাটা ভাইয়া। আমরা কি এইভাবে বুঝে বুঝে দিব? মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে হবে। পরীক্ষার হলে যদি একটু অ্যানিমেটেড হও, নো প্রবলেম হোয়াটসো এভার, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ওকে ডান, আমাকে জানাও, তোমাদের কথার উপর ভিত্তি করে কাজ করব, কোনো সমস্যা নেই। ওকে ডান, দেখি আরেকটা ক্লাস নিয়েন ভাইয়া, আজান না, ঠিক আছে। রুল গুলা পিডিএফ এ দিয়ে দিলে উপকৃত হব 100% ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে ডান, আচ্ছা, ওকে ওকে, জি ভাইয়া প্র্যাকটিস করান, হ্যাঁ ভাইয়া করান, হ্যাঁ মোটামুটি প্র্যাকটিসের পাল্লা কিন্তু ভারী, তাই না? দেখছো প্র্যাকটিসের পাল্লা কিন্তু ভারী, তাই না? সো সো একটা প্র্যাকটিস আমরা করাইতেই পারি। থ্যাংক ইউ, মজা লাগতেছে, আমারও মজা লাগতেছে, আমার কোনো প্রবলেম নাই, আই হ্যাভ নো প্রবলেম। তাহলে দেখো, আমরা একটা দেখলাম কি, আমরা একটা দেখলাম ডায়ালগ, এখন আমরা দেখবো হচ্ছে সিন প্যাসেজ। কেমন? এই যে সিন প্যাসেজ আকারে, ঠিক আছে, সিন প্যাসেজ আকারে এখন আমরা একটা দেখবো। এটা আমাদের কোন বোর্ডে আসছে? এটা আমাদের রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। কি আসছে দেখো, there are 10 errors in the use of punctuation marks in the following text, rewrite the text correcting the errors। রিরাইট কে কিন্তু আবার এভাবেও লেখা যায়। সো এক এক বোর্ডে এক এক টিচাররা এক এক প্রশ্ন, যারা প্রণেতা তারা এক এক ভাবে লিখে। সো এটা নিয়ে টেনশন নেই, চলো আমরা শুরু করি। খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যখনই আমরা ডিরেক্ট স্পিচ পাবো, আমরা ডিরেক্ট স্পিচ পাবো, কি জানি দিতে হবে বাবা? ইনভার্টেড কমা, ভুলে গেলে চলবে না, কি দিতে হবে? ইনভার্টেড কমা, কি দিতে হবে? ইনভার্টেড কমা, ঠিক আছে। আমাদেরকে কি দিতে হবে? আমাদেরকে ইনভার্টেড কমা দিতে হবে, ইনভার্টেড কমা ইউজ করতে হবে, তাই না? ইনভার্টেড কমা আমরা ইউজ করব, ওকে। চলো আমরা ইনভার্টেড কমাটা ইউজ করি, ইনভার্টেড কমা। তাহলে দেখো, ইউ হ্যাভ, এই যে দেখো এটা দেখলেই বোঝা যায়। তাহলে আমরা এখানে কি করব? এই যে দিয়ে দিব, এটা মানেই হচ্ছে কি, ইউ হ্যাভ। ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার আস্কড জিম, সব ভুলে যাও, জিম আস্কড করছে এইটুক মাথায় রাখো। তার মানে ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার আস্কড জিম, তার মানে এইটা কিন্তু একটু অন্য টাইপের জিনিস। এই অন্য টাইপের জিনিসে কি হবে? এই আস্কড যেহেতু আসছে, আস্কড যেহেতু আসছে, বাধ্য হয়ে আমাদেরকে কি করতে হবে? এই কমার জায়গায় আমাদেরকে কি করতে হবে? আসলে এইখানে এইটা করতে হবে, কি বসাইতে হবে? আস্কড আসার কারণে এটা আমাদেরকে বসাইতে হবে। তাহলে এটা বসানোর পর কি হবে? এটা যেহেতু আস্কড জিম, তাই সেই ক্ষেত্রে এই যে আমার হচ্ছে ইনভার্টেড কমা, এটা আমার কি করতে হচ্ছে? ইনভার্টেড কমা। ইউ হ্যাভ কাট অফ ইউ হেয়ার, এখন বলতে পারো ভাইয়া এইখানে তো এরকম ডিরেক্ট কোনো WH কোশ্চেন নাই, এখানে তো টু ডু ভার্ব নাই, এখানে তো কোনো টু হ্যাভ ভার্ব নাই, তাহলে এখানে এটা এরকম হইলো কেন? মাঝে মাঝে আমাদেরকে সেন্টেন্সের এই যে চলন হিসেব করে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জায়গা মতো জিনিসগুলোকে বসাতে হবে। তাহলে ইউ হ্যাভ কাট অফ ইউ হেয়ার মানে আশ্চর্যজনিত হয়ে একটা আস্ক করেছে জিম, তুমি তোমার চুলগুলো কেটে ফেলেছো, তুমি তোমার চুলগুলোকে কেটে ফেলেছো। কারণ জিম এন্ড ডেলার কাহিনীটা অনেক মিষ্টি মধুর কাহিনী ছিল। ডেলার অনেক লম্বা লম্বা চুল ছিল, যেটা জিমের অনেক পছন্দ ছিল। আবার ডেলাও চাইতো জিমকে একটা ঘড়ি কিনে দিতে, কিন্তু সেই ঘড়ি কেনার মতো মানে পর্যাপ্ত পরিমাণ অর্থ ডেলার ছিল না। সো ডেলার ছিল লম্বা লম্বা চুল, ডেলা করে দিল কি ভুল, ভুল করে সে চুল আনলো কেটে, কি করলো? জেলার জন্য, জিমের জন্য একটা ঘড়ি নিয়ে আসলো। আর জিমের খুশি ছিল কি, যে জেমের ডেলার ছিল লম্বা লম্বা চুল, জিম খুশি হয়ে তার জন্য আনতে গিয়েছিল একটা এই যে এরকম হেয়ার ব্যান্ড, সুন্দর, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তার কাছেও টাকা ছিল না, সেও কি করেছিল? সে হচ্ছে ওইভাবে ম্যানেজ করেছিল। যাই হোক, সো এই গল্প এটা তোমরা অনেক জানো, এই গল্প আমার নতুন করে বলার কিছু নাই। আমি জাস্ট ইনস্ট্যান্টের কথা বললাম যে এখানে কি হবে, যে ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার আস্কড জিম laboriously as if he had not arrived at that patent fact that yet even after the hardest mental labor। দেখো অনেক বড় একটা জায়গা। তাহলে এখন আমাদেরকে ভেঙে ভেঙে চিন্তা করতে হবে, কি করতে হবে? ভেঙে ভেঙে চিন্তা করতে হবে যে laboriously as if, খেয়াল করো, as if মানে হচ্ছে কি, যেন। তাহলে laboriously as if he had not arrived at the patent fact যে you're the hardest mental labor, মানে এত কিছুর পরেও
সে কি করেছে, সে অবাক হয়ে জিজ্ঞেস করছে যে তুমি চুলগুলো কেটে ফেললে, তুমি চুলগুলো কেটে ফেললে। ওকে, কাট ইট অফ এন্ড সোল্ড ইট, সেই ডেলা, মানে ডেলা বলছে আমি এটাকে কেটে ফেলেছি এবং এটাকে বিক্রি করে দিয়েছি। তাহলে এই যে কাট ইট অফ এন্ড সোল্ড ইট, তার মানে কি এইখানে যেহেতু এই যে একটা মার্ক দেওয়া আছে না বাবা, তাহলে এইখানেও আমাদেরকে কি করতে হবে, এইভাবে করে আমাদেরকে এই ইনভার্টেড কমা দিতে হবে। তাহলে দেখো চোখ কান খোলা রাখতে হবে, তুমি সহজে ডিস্ট্র্যাক্ট হতে পারো। এই একটা দেখে তুমি ভাবতে পারো ও এটা তো আছে আমিও দিয়ে দিছি, কিন্তু ভুল করে দিয়ে দিলেও সঠিক হবে, কারণ এটা দিতেই হবে। সো আই কাট ইট অফ, এটা কাইন্ড অফ এরকম ছিল যে আই কাট ইট অফ এন্ড সোল্ড ইট। এটা হচ্ছে হুবহু যে বইটা আছে, যে ইংলিশ বইটা আছে যেখানে হচ্ছে এই গল্পটা লিখা, এই হুবহু দিয়ে দিছে। গল্পগুলো যখন লিখেছিল লেখকরা তখন এই স্টাইলে লিখতো। তাদের ক্ষেত্রে তারা এতটা, আমরা যেভাবে প্লেন ইংলিশে লিখি না যে আই কাট ইট অফ এন্ড আই সোল্ড ইট, এরকম তারা লিখতো না। কাট ইট অফ এন্ড সোল্ড ইট সে বললো, কে বললো, ডেলা বললো। তাহলে এই যে আমাদের কমা আছে, আছে সেইড ডেলা, ঠিক আছে। ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ, তার মানে আমাকে কি তুমি কোনোভাবেই পছন্দ করতে পারছো না, আমি চুল ফেলে দিয়েছি বলে কি আমি অসুন্দর হয়ে গেলাম। তাহলে এই যে ডোন্ট কে তুমি এইভাবে কন্ট্রাক্টেড দিয়ে দিলা, ডু নট, এটা মানে হচ্ছে কি ডু নট, একটু আগেও দেখেছি। তাহলে দেখছো এই কন্ট্রাকশন প্রচুর আসে, এই কন্ট্রাকশন প্রচুর আসে। ডু নট, দেখো ডোন্ট থেকে ডু নট আমরা বলতে পারি। সো ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল, আমাকে কি এইভাবে তুমি পছন্দ করতে পারো না। তার মানে এই যে কথাটা কে বলছে, ডেলা বলছে না, তাহলে আবার এটাকে কি করতে হবে, এটাকে বদ্ধ করে দিতে হবে ইনভার্টেড কমা দিয়ে। সো ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেন মার্কটা আমাকে দিতে হবে, কারণ এই যে এখানে টু ডু ভার্ব দিয়ে আমার কি হয়েছিল, বাক্যটা শুরু হয়েছিল। ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ শেষ। আই এম, এই যে আবারও সেই কন্ট্রাকশন, তার মানে এই আই এম হচ্ছে কি আই এম। সো আই এম মি উইদাউট মাই এয়ার এম নট আই, তার মানে এটা হচ্ছে কি কি না, মানে আমাকে পছন্দ হচ্ছে না, তুমি কি আমার হেয়ার ছাড়া আমাকে পছন্দ করবে না। তাহলে তার কথা কিন্তু শেষ হয়নি, ডেলার কথা এখনো শেষ হয়নি। সো আই এম মি উইদাউট মাই হেয়ার এম নট আই, তার মানে ট্যাগ কোশ্চেনে কি করতে, একটা কমা দিতা না, এই যে একটা কমা দিবা, এই এম নটের জায়গায় কন্ট্রাক্টেড ফর্ম দিবা ট্যাগ কোশ্চেন, আর ট্যাগ কোশ্চেন লিখতে হলে অবশ্যই একটা কি দিতে হইতো, এই যে আমাদের কি দিতে হইতো, একটা কোশ্চেন মার্ক দিতে হইতো। এবং এই পুরো ঘটনাটা যেটা ডোন্ট থেকে শুরু হয়েছিল সেটা শেষ হবে এখানে, সেটা শেষ হবে কোথায়, ঠিক আছে। So don't you like me just as well anyhow, এই আপনার I am কথা- fine, মানে আমাকে আর হেয়ার ছাড়া যেমন আমি তেমনটা কি তুমি আমাকে পছন্দ করতে, সরি আপনার কথাটা ল্যাগ করতেছে, ভিডিওটা অফ করলে মনে হয় ভালো হতো। ওকে ডান, ওকে ডান। তাহলে আমি আবারও এখান থেকে বুঝাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। আমি আবারও বলছি, আমরা প্রথমে দেখলাম যে জিম কথাগুলো বলছে, প্রথমে কে কথাগুলো বলছিল, প্রথমে জিম হচ্ছে কথাগুলো বলেছিল। সো জিম যেই কথাটা আস্ক করেছিল সেই কথাটা একটু স্পেশাল ওয়েতে ছিল, যে আমরা নর্মালি দেখি টু ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, WH কোশ্চেন, এগুলো দিয়ে আমরা কোশ্চেন আস্ক করি। কিন্তু এইখানে যেহেতু আস্কড আছে, আমাকে নেসেসারিলি এই কমার জায়গায় কি দিতে হবে বাবা, আমাকে অবশ্যই এখানে কোশ্চেন মার্কটা দিতে হবে। সো ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার, asked Jim laboriously as if he had not arrived at that patient fact that yet even after the hardest mental labor, তার মানে এই পুরো বাক্যটায় আর কোনো প্রকার পাংচুয়েশন মার্ক নাই। তারপরে দেখো কাট ইট অফ এন্ড সোল্ড ইট, আমি বলেছি যে আগেরকার যে ইংলিশ রাইটাররা ছিল তারা যেভাবে বইগুলো লিখতো সেই ক্ষেত্রে আমরা দেখতাম যে ওরা ওই যে আমি বলবো আই কাট ইট অফ এন্ড আই সোল্ড ইট, এরকম বলে নাই, বলছে আই কাট ইট অফ, নর্মালি কাট ইট অফ এন্ড সোল্ড ইট। তাহলে এই কথাটাকে আমাদের ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হয়েছে, এরপরে কমা আছে, তারপরে বলেছে সেই ডেলা, এই যে ফুল স্টপ। তারপরে আমরা দেখলাম যে ডেলা আরো কিছু কথা বলেছে, ডোন্ট ইউ লাইক মি, এই ডোন্ট এর এখানে একটা কন্ট্রাকশন ছিল দিয়ে দিয়েছি, ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ, কোনোভাবেই কি আমাকে পছন্দ হচ্ছে না,
I am me without my hair, am not I? আমি তো আমিই আছি, শুধু আমার চুলগুলো নেই। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের নিয়ম জানি। তাহলে ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুযায়ী এই যে আমরা কমা দিয়েছি, আমাদের একটা এই কন্ট্রাকশন মার্ক দিতে হয়েছে, আমাকে একটা কি দিতে হয়েছে, আমাকে একটা কোশ্চেন মার্ক দিতে হয়েছে, তারপরে আমরা ক্লোজ করে দিয়েছি ইনভার্টেড কমাটা। জিম লুকড অ্যাবাউট দ্য রুম কিউরিয়াসলি। জিম রুমের দিকে একদম অনেক মানে কি বলবো, অনেক অনেক কিউরিয়াস হয়ে সে রুমের দিকে তাকাতে লাগলো। ঠিক আছে, শেষ পরে কি বললো, ইউ সে ইউর হেয়ার ইজ গন। তার মানে এই যে এখানে অলরেডি দেওয়া আছে, তার মানে এইখানে আবার তুমি কি করবা, আবার বসাবা। ইউ সে ইউর হেয়ার ইজ গন, তুমি বলেছো তোমার হেয়ার চলে গেছে, তাহলে এর মাঝখানে কি বসাইতে হবে, এর মাঝখানে একটা কমা বসাইতে হবে। কি বসাইতে হবে, কমা বসাইতে হবে। হি সেইড উইথ অ্যান এয়ার অফ অলমোস্ট ইডিওসি, একদম গর্দবের মতো বললো, ইউ সে ইউর হেয়ার ইজ গন, তুমি বলতেছো কি তোমার চুলগুলো সব চলে গেছে, উড়ে গেছে। সে বোকার মতো কি করতেছিল, ওই রুমের দিকে সে বারবার খুব উৎসাহ নিয়ে সে কি করতেছিল, তাকাচ্ছিল। সেই হচ্ছে মাঝে মাঝে এরকম পিকুলিয়ার কিছু কিন্তু আসতেই পারে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পিকুলিয়ার ভাইয়া। সো এই যে পিকুলিয়ার, এগুলো যদি তুমি একটু প্র্যাকটিস না করো, তাহলে পরীক্ষার হলে হঠাৎ করে যদি এরকম পিকুলিয়ার একটা চলেই আসে, তাহলে কিন্তু তুমি কিন্তু কি করতে পারবা না, কোপ করতে পারবা না। ইউ ক্যান নট কোপ উইথ দিস সিচুয়েশন। সো এই সিচুয়েশনটা এখন তুমি এই ক্লাসে করছো, এরপরে তুমি নিজে নিজে করবা। নিজে নিজে করার পর যখন তুমি বুঝতে পারবা, তখন তুমি কি করতে পারবা, তখন তুমি নর্মালি এই ঘটনাগুলোকে একদম সুন্দরভাবে ধরতে পারবা। সো এইটাই বলি সবাইকে যে তোমরা মনোযোগ দাও, ইউ বেটার গিভ ইউর ফুল কনসেন্ট্রেশন। ঠিক আছে, এখনো সময় আছে। কারণ তোমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সাবজেক্ট, no matter which subject you are studying, in which field you are studying, প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দাও। গুরুত্ব না দিলে কিন্তু কি হবে, পরবর্তীতে দেখবা সব আধা আধি পড়া হয়েছে। ঠিক আছে, এবং এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ঝামেলা করবে। সো ওই যে বলে না, যে আসলে তুমি যদি আগে থেকেই প্রস্তুত হতে চাও, তাহলে আগে থেকে ওইরকম ভাবে প্রস্তুতি নাও, যাতে করে পরবর্তীতে তোমার আফসোসটা না থাকে। সো তুমি যদি শুধুমাত্র একটু কিছু নিয়ম রুলস এগুলো দেখে যাও, তাহলে কিন্তু তোমার হবে না। নিয়ম রুলস দেখার সাথে সাথে তোমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আলটিমেটলি তোমাদেরকে খুব ভালো করে এই প্র্যাকটিস গুলা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, সো আমার মনে হয় আর তেমন কারো কোনো কিছু জানার নেই, আই গেস তেমন কারো কিছু জানার নেই। প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। লুক, তুমি যদি প্র্যাকটিস না করো, ইউ উইল নেভার সাকসিড, ইউ উইল নেভার সাকসিড। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই সাকসেসফুল হবা, তুমি অবশ্যই সাকসেসফুল হবা। ঠিক আছে, রিগার্ডলেস অফ এনিথিং। ওকে, এবং আমি বিশ্বাস করি তোমরা সবাই সাকসেসফুল হবা ইনশাল্লাহ, যার যার ক্ষেত্র থেকে, যার যার জায়গা থেকে। ঠিক আছে, সো পড়াশোনা করো, মনোযোগ দাও। ঠিক আছে, পড়াশোনা করো, মনোযোগ দাও, তাহলেই হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো ভালো থাকো সবাই। আর কারো কোনো প্রশ্ন নাই? আর কারো কোনো প্রশ্ন নাই? তাহলে দেখি একটু কমেন্ট গুলো, দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, রাতুল আমাকে শোনা যাচ্ছে? ওকে, ডান, ঠিক আছে। একজন বলছে ল্যাবরিয়াসলি মানে কি, ল্যাবরিয়াস না মানে হচ্ছে কি, প্রচুর প্রচুর মাথা খাটিয়ে, প্রচুর শ্রম দিয়ে সে কি করতেছে, সে কিছু বোঝার চেষ্টা করতেছে। ঠিক আছে, হ্যাঁ, খুব মাথা খাটানোর চেষ্টা করছে, খুব পরিশ্রম করছে, শ্রমসাধ্য কোন একটা ব্যাপার, সেটা কি বলা হয়, ল্যাবরিয়াসলি। ঠিক আছে, ওকে ডান, ওকে ডান। তাহলে আর তো কোনো কিছু নাই, কিছু জানার নেই। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার মানে আমাদেরকে আরেকটা ক্লাস নিতে হবে ক্যাপিটালাইজেশনের উপর, কিছু করার নেই। আর প্র্যাকটিসও আমরা সেই ক্লাসে করব। ওকে, সো ভালো থাকো অনেক, ভালো থাকো, সুস্থ থাকো, খেয়াল রাখো, ইনশাআল্লাহ। ঠিক আছে, সবার জন্য দোয়া করি বাবা, সবার জন্য দোয়া করি। এক্সেট্রা রুলটা আবার বলবেন। এক্সেট্রা রুল হচ্ছে ব্রিটিশ রুল অনুযায়ী, ব্রিটিশ রুল অনুযায়ী মনে করো আমি তিনটা কালারের নাম বললাম, গ্রিন, রেড, হোয়াইট। এই হোয়াইটের পরে সাধারণত আমরা আমেরিকান রুলে কমা দেই না, কিন্তু ব্রিটিশ রুলে এক্সেট্রা লেখার আগে কমা দিতে হয়। এইটা তোমাদের যে কেমন বুঝে, আমার এখানে সামনে বইটা ছিল, গ্রামার বই আছে একটা, ঠিক আছে, 9-10-এ ছিল, তোমাদের 9-10-এর একটা গ্রামার বই ছিল, গ্রামার এন্ড কম্পোজিশন বুক। ওই বইয়ে এই রুলটা লেখা আছে। তোমরা যদি ওই বইটা তোমাদের কাছে থাকে, ওই বইটা খুলে পাংচুয়েশন মার্কস দেখবা, তাহলে ভাইয়ার কথাটা মেলাতে পারবা। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। সবাই অনেক ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, এন্ড আশা করছি আমরা নেক্সট ক্লাসে আরো ভালো করে পড়বো, আরো মজা করে পড়বো এবং প্র্যাকটিস করতে থাকবো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে সামনে। ওকে, টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।